going to record this class. So you all know that this is our first free live class of this new course. And in this class, firstly, I'm going to talk about how can we start our spoken English learning journey. I'm going to share with you 7 points, as well as I'll also show you that how to give a presentation in English on a certain topic without any grammatical mistake. গ্রামাটিক্যাল কোনো মিস্টেক ছাড়া কিভাবে ইংলিশে যে কোনো একটা টপিকের উপর স্পিকিং করা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়, এই বিষয়টা দেখাবো। তার আগে আমি যেহেতু আজকে ফার্স্ট ফ্রি ক্লাস, আমি এই বিষয়টাই দেখাবো আপনাদের কিভাবে আমরা ইংরেজি ভাষা শেখাটা শুরু করতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গা থেকে ইংরেজি শিখি, শিখতে চাই, শিখতে যাই, কিন্তু ধারাবাহিকতা সিকোয়েন্স যদি মেনটেন করতে না পারেন কখনোই আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে পারবেন না। এই ল্যাঙ্গুয়েজ, আমি আবারও বলছি, একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ড না পারেন আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ভাষাটা শেখার আগে আপনাকে এইটা আগে বুঝতে হবে, আমি কোন জায়গা থেকে শেখা শুরু করব এবং কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিকগুলো কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে আমি দ্রুত ডেভেলপ করতে পারবো। এইটা যদি আপনি না বোঝেন, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে বা দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে। আপনি শিখতেছেন, শিখবেন, শিখে যাবেন, ওই শেখাটা শেষ নামাতে পারবেন না। সো পারফেক্টলি পারফেক্টলি শিখতে হলে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো ফার্স্ট ক্লাস যেহেতু আজকে আমি এখানে নিচ্ছি, এই বিষয়গুলোই আমি আগে বোঝাবো, 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। জাস্ট এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, আপনি খুব দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এবং এই 7টা পয়েন্ট অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা তারও প্র্যাকটিক্যাল যে ইউজটা আছে, যে ব্যবহারটা আছে, সেটা দেখিয়ে দিব। তারপরে আমি প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা মোটামুটি গ্রামার বোঝেন বা রিডিং পড়তে পারেন বা টেন্স সম্পর্কে ধারণা আছে, কিন্তু কথা বলতে গেলে পারেন না, স্পিকিং করতে গেলে জড়তা চলে আসে, একটার পর একটা সেন্টেন্স অনর্গল কিভাবে বলবেন, কিভাবে ফ্রেজ অ্যান্ড ক্লজ এর ব্যবহার করতে হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করতে হয়, বা সঠিক টাইম মেনটেন করে কথা বলা, অর্থাৎ ভার্বের ফর্মটাকে টেন্স অনুযায়ী বসাবো না মডাল সেমি মডাল না প্যাসিভ অনুযায়ী বসাবো, এই বিষয়গুলো আমরা যারা বুঝতে পারি না, এই জায়গাগুলোতে যাদের প্রবলেম তৈরি হয়, আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে আশা করি সেটা দূর হয়ে যাবে। তো দেখেন, প্রথমত যে বিষয়টা, এখানে একটা হেডলাইন দেওয়া আছে যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এবং এখানে প্রথমত যে বিষয়টা দেওয়া, ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেনার উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজি, উই হ্যাভ টু ডু সাম প্ল্যান, দ্যাট ইজ ফ্রম ওয়ার উইল ইউ স্টার্ট আওয়ার জার্নি অ্যান্ড হোয়াট উইল ইউ স্টাডি ফার্স্টলি, হাউ ক্যান উই ইমপ্রুভ গ্রাজুয়ালি অ্যান্ড ডে বাই ডে, those questions will be circling in your mind. So in this class I'll give you some tips so that you can understand about all process of learning English easily. এখানে আমি 7টা পয়েন্টে কথা বলবো। এবং প্রথম যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট, দেখি এখানে নয়েজ আসতেছে, একটা মিনিট একটু ওয়েট করেন। ওকে, সো একটু বোঝার চেষ্টা করেন। আমাদের 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে উই হ্যাভ টু গেইদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্সেস। আমাদের প্রথমত সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে বা একটা কনসেপ্ট থাকা লাগবে এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখার জন্য বা বোঝার জন্য। জাস্ট এই পয়েন্টগুলো আগে একটু ইয়ে করেন, নোট করে নেন, তারপর আমি বোঝাচ্ছি যে মূলত কেন এগুলো লাগবে। এখানে বলছে দেখেন, ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট 5 টাইপস অফ সেন্টেন্সেস স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ 3 টাইপস অফ সেন্টেন্সেস স্ট্রাকচার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বিকজ ইউ নো দ্যাট all sentences have a basic and particular structure, and from there you have to identify the particular structure. বিষয়টা কি, দেখেন, আমরা যখন ইংলিশে একটা বাক্য দেখি, এই বাক্যের ধরনটা, এই বাক্যের চেহারাটা কেমন, এইটা আমাদেরকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হয়। তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল অর্থটা আমরা বুঝতে পারবো বা আমরা বুঝতে পারি বা ভালোভাবে নিতে পারি। আইডেন্টিফাই করতে হয় মানে কি, যেমন মনে করেন আমাদের অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, এগুলো আপনারা জানেন, সবাই চেনেন। গঠন অনুযায়ী 3 প্রকার সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই 8 প্রকার সেন্টেন্স এর স্ট্রাকচার ব্যবহৃত হয়ে থাকে। আপনি যে কোনো সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, এই 8 প্রকার সেন্টেন্সের ভিতরেই
থাকবে। তো এইগুলো সম্পর্কে এদের ডেফিনেশনটা যদি একটু জানেন, এদের স্ট্রাকচারটা যদি একটু জানেন, তাহলে কি হবে, যখন একটা রিডিং প্যাসেজ পড়বেন বা ফ্রি হ্যান্ডে কিছু লিখতে যাবেন, আপনি বুঝতে পারবেন যে সেন্টেন্সটা মূলত কি প্রকাশ করতে চাচ্ছে, অ্যাকচুয়াল মিনিংটা, অ্যাকচুয়াল সেন্সটা কেমন। তো এই জন্য আমাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এর পরের যে পয়েন্টটা আছে, পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। এই সেন্টেন্স কম্পোনেন্ট জিনিসটা কি? কম্পোনেন্ট মানে হচ্ছে উপকরণ বা এলিমেন্ট, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতর এলিমেন্ট যেগুলো থাকে, এলিমেন্ট বা উপকরণ মানে কি, মানে আমি যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করছি, এর ভিতরে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। So you have to find out that what is subject, which one is verb, which one is complement, what is adverbial, what is appositive. Those are the component of sentences. এইগুলো জানলে কি হবে, একটা সেন্টেন্স বা বাক্যকে আপনি অনেক বড় করতে পারবেন, একটা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন দিতে পারবেন। আমরা ছোট ছোট সেন্টেন্স বা বাক্য বলে থেমে যাই, একটা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না। সেটা করার মেইন ওয়েটা কি, আমাকে এই সেন্টেন্স কম্পোনেন্ট বা সেন্টেন্স এলিমেন্ট গুলোকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, যে একটা বাক্যের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, কমপ্লিমেন্টটা কি, অ্যাপোজিটিভ জিনিসটা কি, এগুলোকে আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। তাহলে আমরা এই জায়গাটা দ্রুত ডেভেলপ করতে পারবো। ওকে, এরপরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন ভালোভাবে, এরপরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, part of speech. Part of speech is the most important things of English grammar. If you learn part of speech, your 50% grammatical topic will be covered. Okay? So, এই part of speech সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার রাখতে হবে এই জায়গাটাতে। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, বিষয়টা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। পার্ট অফ স্পিচ আমাকে জানতে হবে। কেন জানতে হবে, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা নিয়ে যদি আমি একটু কথা বলি বা বোঝানোর চেষ্টা করি আপনাদের, দেখেন এখানে বলছে, ইফ ইউ লার্ন পার্ট অফ স্পিচ ইউর 50% গ্রামাটিক্যাল টপিক উইল বি কভার্ড। ফ্রম এভরি সেন্টেন্স অন এভরি ওয়ার্ড হ্যাজ আ পার্টিকুলার নেম and you have to call those words from 8 types of part of speech. And if you have clear idea about part of speech, you can easily translate any sentences from English to Bengali, as well as you can understand all the things about sentences. এইখানে মূলত বিষয়টা কি, এইটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, একটা কথা আমি বলি, পার্ট অফ স্পিচ আপনারা প্রত্যেকে চেনেন, বা এটা সম্পর্কে অনেকেরই একটা ধারণা আছে বা একটা কনসেপ্ট আছে। পার্ট অফ স্পিচ বলতে আমরা মূলত যে বিষয়টা জানি, আমরা জানি কি, যে পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? এইগুলোকে কিন্তু আমরা পার্ট অফ স্পিচ হিসেবে চিনি বা জানি, কথাটা বোঝেন। এখন এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর প্র্যাকটিক্যাল ইউজটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি যখনই ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন, একটা বাক্য তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকেই মূলত সেন্টেন্স বা বাক্য বলা হয়। তো ইংলিশে যখন একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা হয়, প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যের যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর একটা পার্টিকুলার নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আপনি যদি একটা বাক্যের ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারেন যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, তাহলে আপনি যে কোনো বাক্যকে, অ্যাকচুয়ালি যে কোনো বাক্যর একটা সেন্স, একটা থট, একটা মিনিং আপনি বের করে নিয়ে আসতে পারবেন। বিষয়টা কেমন, আমরা যারা মনে করি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শেখার জন্য গ্রামার শেখা দরকার, আবার অনেকেই মনে করেন যে স্পোকেনের জন্য গ্রামার অতটা দরকার হয় না, যে যেটা বলেন না কেন সেটা পরের বিষয়। কিন্তু যারা গ্রামার শিখতে চান, এই ইংলিশ গ্রামারটা মূলত কি, ইংলিশ গ্রামারটা মূলত পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনার 50% গ্রামেটিক্যাল টপিকস কভার হয়ে যায়। অন্যান্য যত গ্রামার থাকুক না কেন, সেগুলো এই পার্ট অফ স্পিচের সাথেই কানেক্টেড, এই পার্ট অফ স্পিচের সঙ্গেই রিলেটেড। তো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটু ওয়ার্ড ফাইলে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, পার্ট অফ স্পিচ জিনিসটা কি, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, স্ক্রিন থেমে গেছে মনে হচ্ছে। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন।
ওয়েট আ মিনিট। আমি দেখাচ্ছি। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে। আশা করি এখন দেখতে পাবেন এটা। ওকে। তো আমি এইখানে বোঝানোর চেষ্টা করছিলাম একটা ব্ল্যাঙ্ক পেজে। প্রথমত আমি আরেকবার বলি, যেহেতু একটু ডিস্টার্ব হয়েছিল। প্রথমত আপনাদেরকে আমি একটা হেডলাইন দিতে বলছি যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এই হেডলাইনটা দেওয়ার পর আমি যে কথাটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে বোঝেন। এটা দেওয়ার পর যেটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনারা দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এখানে ফার্স্ট পয়েন্ট আমি বলছি যে আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে কম্পোনেন্ট, যে এলিমেন্ট, যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার টু। কিসের কথা বলছি? সেন্টেন্স কম্পোনেন্ট। 3 নাম্বার পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচটা কি? আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, এই বাক্য তৈরি করতে গেলে আমাদের মূলত প্রয়োজন হয় কিসের? একটা বাক্যের জন্য আমাদের কিন্তু শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের। একটা বাক্যের ডেফিনেশন কি? যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকেই আমরা কি বলি? সেন্টেন্স বা বাক্য বলি। এখন এই যে বাক্যগুলো আমরা তৈরি করি, বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং এই নামটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে ভোকাবুলারি জানা সত্ত্বেও একটা সেন্টেন্স এর পার্টিকুলার অর্থ, সেন্স বা মিনিং আপনি বের করে আনতে পারবেন না। একটা সেন্টেন্স এর অ্যাকচুয়াল থট আপনি বুঝতে পারবেন না, অর্থ আপনি নিতে পারবেন না। তো এই জন্য এইটা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট বা আমাদের একটা ধারণা রাখতে হবে। একটু মনোযোগ দেন, আমি দেখাচ্ছি। যারা স্ক্রিনটা থেমে গেছিল, যারা প্রবলেম ফেস করছিলেন, জাস্ট ওয়েট আ মিনিট। একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমি কি বলছি যে আমি একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স যদি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। দেখেন, FIELD। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের অর্থ হচ্ছে যে সে মাঠে ফুটবল খেলে। এখন এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, যেমন এই যে হি, এটা একটা প্রোনাউন। এই যে প্লেস, এটা আমার একটা ভার্ব। এই যে ফুটবল, এটা আমার একটা নাউন। এই যে ইন, এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এখানে এটা একটা প্রেপোজিশন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে দা, এটা একটা অ্যাজেক্টিভ। এই যে ফিল্ড, এটা আমার একটা নাউন। এখন এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, যে এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা প্রেপোজিশন, এটা অ্যাজেক্টিভ, এটা নাউন। এই যে নামগুলো আমি বললাম, এই নাম বলাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা অনেকেই বড় বড় নিউজ পেপার পড়ি, খবরের কাগজ পড়ি। একটা নিউজ পেপারের সেন্টেন্সগুলো যারা পড়ছেন, ডেইলি স্টার, ডেইলি সান, দেখবেন অনেক হার্ড হয় ইংলিশ নিউজ পেপার। অনেক কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কম্পাউন্ড সেন্টেন্স থাকে। এছাড়া নিউজ পেপারের যে সেন্টেন্সগুলো বা যে বাক্যগুলো, সে জায়গাটাতে আপনারা দেখবেন যে ফ্রেজ এবং ক্লজের অনেক বেশি ব্যবহার থাকে। এখন মনে করেন 3-4 লাইনে গিয়ে একটা বাক্য, এখন আপনি ট্রান্সলেট করতে পারছেন না। ট্রান্সলেট করতে না পারার আমাদের মেইন রিজন কি বা প্রধান কারণ কি? আমাদের প্রধান কারণ কিন্তু এটা হতে পারে যে আমার ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, আমি ভোকাবুলারি ভালোভাবে জানি না, এই জন্য আমি পারছি না। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন, রাইট? কিন্তু দেখেন, আপনি যদি ভোকাবুলারি নাও জানেন, ভোকাবুলারি সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট নাও থাকে, কিন্তু কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, ভোকাবুলারি সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট নাও থাকে, কিন্তু যদি পার্ট অফ স্পিচ আপনি জানেন, আপনি মনে করেন একটা বাক্যে 15টা ওয়ার্ড আছে,
15 ওয়ার্ডস একটা বাক্যে আছে, আপনি চারটা জানেন না। এখন আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি মোবাইল দিয়ে সেই চারটা ওয়ার্ড সার্চ দেন ডিকশনারিতে, সাথে সাথে পেয়ে যাবেন। ওই চারটা ওয়ার্ড প্লেই কি ওই সম্পূর্ণ বাক্যটার অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন বা অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন? ভেবে দেখবেন পারবেন না। এটা তখনই সম্ভব হয় যখন ওই পার্ট অফ স্পিচের কানেকশনটা বোঝা যায়, যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। অর্থাৎ ওই 15টা ওয়ার্ডকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, আপনি অর্থ না জানলেও, বাংলা মিনিং না জানলেও, ওই সেন্টেন্সটা বলতে কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল থটটা কি, এটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এই পার্ট অফ স্পিচ এতটাই ইম্পর্টেন্ট। কিন্তু ভোকাবুলারি জানা সত্ত্বেও যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট না রাখেন, আপনি কখনোই ওই সেন্টেন্সের অর্থ বের করতে পারবেন না। আপনারা যারা বিভিন্ন বই থেকে ভোকাবুলারি প্র্যাকটিস করেন, ভোকাবুলারি পড়েন, দেখবেন প্রত্যেকটা ভালো ভালো বইগুলোতে ভোকাবুলারির পাশে ব্র্যাকেটে ছোট্ট করে দেওয়া থাকে যেটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। কেন? কারণ আমরা যখন ভোকাবুলারি পড়তে যাই, ওটাকে ডেভেলপ করতে যাই, এই পার্ট অফ স্পিচ ধরে এগোতে হয়, পার্ট অফ স্পিচ ধরে ওটাকে পড়তে হয়, তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা আসে। এখন দেখেন, আমি আরেকটা কথা আপনাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে, আমাদের একটা টপিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই ভাষায় গ্রামারে বিশেষ করে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এই টপিকটার নাম আপনারা এখানে অনেকেই শুনেছেন, বাট এটার ক্লিয়ার বা সঠিক ব্যবহার আমরা জানি না, যেটা কিন্তু পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড, এদেরই ভাই বোন। এদেরকে অ্যাকচুয়ালি পার্ট অফ স্পিচ বলা হয় না, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে থাকে মূলত। তো এইখানটা নিয়েও আমি যদি একটু কথা বলি, মনে করেন WALK, ওয়াক, এই যে একটা শব্দ আমি এখানে লিখলাম, এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা, ওয়াক মানে হাঁটা। এখন এই শব্দটা আমি যদি আপনাকে বলি যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা দেখেই বলবেন যে এটা একটা ভার্ব, রাইট? এটা একটা ভার্ব। কিন্তু দেখেন, আমি যখন এই এই শব্দটাকে আমি একটা বাক্যে ব্যবহার করছি, ফর এক্সাম্পল, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলাটা হচ্ছে যে সে রাস্তা দিয়ে হাঁটিতেছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটতেছে। তাহলে এই ইজ ওয়াকিং, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। যারা টেন্স চেনেন, যারা টেন্সের ব্যবহার জানেন, এটা দেখেই বুঝতে পারছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা কোন টেন্সের সেন্টেন্স বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, ফর এক্সাম্পল, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এবং এইখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা প্রেজেন্ট, সরি, কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটা মেইন ভার্ব। এবং এই যে ওয়াকিংটা, এটা সাবজেক্টের স্থানে আছে, শুরুতে আছে, অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউনের কাজ করছে এখানে। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বা বাক্য লিখি, যে আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই ধরনের সেন্টেন্স দেখলেও আমরা অনেকেই মনে করি যে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। সাবজেক্টের পরে এই যে স, এটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, সি এর পাস্ট ফর্ম স। এবং এই যে ওয়াকিংটা, এটা দেখা যাচ্ছে ভার্বের মতো, এর চেহারাটা ভার্বের মতো হলেও মূলত এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। অর্থাৎ এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা এখানে একটা অ্যাজেক্টিভের কাজ করছে, এই বয়কে মডিফাই করছে। ছেলেটাকে কি অবস্থায় দেখেছিল? হাঁটিতেছিল, হাঁটন্ত অবস্থায় দেখেছিল, তো এটা একটা অ্যাজেক্টিভ। তাহলে দেখেন, একই ওয়ার্ড আমি যখন তিনটা বাক্যে ব্যবহার করছি, আমার তিন ধরনের অর্থ দিচ্ছে বা মিনিং প্রকাশ পাচ্ছে, শুধুমাত্র পার্ট অফ স্পিচের চেঞ্জ হওয়ার কারণে। এবং এই একই ওয়ার্ড কিন্তু তিনটাই, এই এই প্রথম বাক্যটা ভার্ব হিসাবে বসছে, পরের বাক্যটা নাউন হিসাবে বসছে, একই ওয়ার্ড একই স্পেলিং পরের বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, এবং ভিন্ন পজিশনে বসার কারণে, ভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে বসার কারণে আমার কিন্তু বাক্যের অর্থেরও চেঞ্জ হচ্ছে। সে রাস্তায় হাঁটিতেছে, হাঁটা একটা ভালো ব্যায়াম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। তো এগুলো হচ্ছে এই পার্ট অফ স্পিচের ফাংশন। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এরকম, যে এই পার্ট অফ স্পিচ গুলো কখনো ওইভাবে মুখস্থ করা যায় না, যে এই ওয়ার্ডগুলো এই পার্ট অফ স্পিচ। এটা তাদের অবস্থান অনুযায়ী, মানে এটা পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমাকে বুঝতে হয় যে কোন পার্ট অফ স্পিচ কার সাথে কানেক্টেড, ডেফিনেশন এবং অবস্থান অনুযায়ী এটা হয়। কেমন? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি,
আমি আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচগুলো চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জিংটা বুঝতে না পারলে আমি যতই শব্দ অর্থ জানি না কেন, একটা বাক্যের অ্যাকচুয়াল থট বা মিনিং বুঝতে পারবো না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি হচ্ছে পার্ট অফ স্পিচ, এটা মনে রাখবেন। এবং এটা শুধু ওই পার্ট অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইটুকু শিখে রাখলে হবে না, এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে। নেক্সট ক্লাসে এটার উপর ডিটেলস ক্লাস আছে। যেমন মনে করেন, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? একটা নাউন। এটা কি? একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, উপরে এটা একটা ফলের নাম, একটা নাউন। কিন্তু এই যে এই পরের যে বাক্যটা লিখলাম যে এটা একটা আম গাছ, এখানে ম্যাঙ্গো শব্দটা হয়ে গেছে অ্যাজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করছে। অর্থাৎ এটা অবস্থানের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। এই পার্ট অফ স্পিচ গুলো কখনো মুখস্থ রাখা যায় না যে এই শব্দটা এই পার্ট অফ স্পিচ। এই উপরের বাক্যে এই ম্যাঙ্গোটা কিন্তু নাউন, বাট একই শব্দ পরের বাক্যে এটা হয়ে গেছে অ্যাজেক্টিভ, এই ট্রিকে এখানে মডিফাই করছে। অন্য একটা নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে আমরা অ্যাজেক্টিভ বলি। সো এইভাবে এটা চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিং এর উপর ভিত্তি করে একটা বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যায়। এই জন্য পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন আসে, এবং এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রফেশনালি ইংলিশ এক্সপার্ট হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট পার্ট অফ স্পিচ, এটার উপর ডিটেলস ক্লাস আগামীকাল থাকবে। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে ভার্বের উপর আপনাকে একটা কনসেপ্ট রাখতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব। Verb is a word that denotes being, having, or doing something. I mean, verb is the heart of sentences. Without verb, you cannot make any kinds of English sentence. ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করা যায় না। এই পার্ট অফ 8 প্রকার যে পার্ট অফ স্পিচ আছে, 8 প্রকার পার্ট অফ স্পিচের একটা পার্ট হচ্ছে এই ভার্ব। ভার্বটা বাংলায় কিন্তু লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। এবং এই ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমি যদি নাম বলি, আপনারা হয়তো এই নামগুলো চিনে থাকবেন, বাট আমরা যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না, যেটা আমি আপনাদের নেক্সট ক্লাসগুলো থেকে শেখাবো। যেমন 1 মিনিটে যদি একটু বলি, ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট সমাপিকা ক্রিয়া, একটা নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপল, অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। আবার এই পাশে যে ফাইনাইট ভার্ব যে দুইটা বললাম, প্রিন্সিপাল এন্ড অক্সিলারি, এই প্রিন্সিপাল আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি আবার 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডালের আরেকটা প্রকার আছে সেমি মডাল অক্সিলারি। আবার এইদিকে এই ট্রানজিটিভ ভার্বের ভিতর দিয়ে এখান থেকে কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কসিভেসিভ ভার্ব, অনেকগুলো ভার্ব আছে, লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব। এই ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, যেগুলো এই যে নামগুলো বলছি, নামগুলো হয়তো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল যে ইউজটা, প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা আমরা জানি না। এটা জানতে হবে। এটা জানলে কি হয়, দ্রুত আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আপনার স্পিকিং করতে গেলে বা লিখতে গেলে ভুলটা কিন্তু মূলত এই ভার্বের জায়গাটাতে হয়। যে যত বেশি ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্ট রাখে, টেন্সের স্ট্রাকচার পড়ি আমরা, এই টেন্স মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ। দেখবেন এক একটা টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা তখনই সম্ভব হয় যখন ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের আসে। যারা ন্যাশনাল কারিকুলামে পড়ে আসছেন, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, ইংলিশ সেকেন্ড পেপারে দেখবেন একটা কমন টপিক থাকে, রাইট ফর্মস অফ ভার্ব। বা হায়ার লেভেলে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের একটা টপিক হয়, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা সম্পর্ক, একটা কানেকশন, বা ভার্বের সঠিক ফর্মকে ইউজ করা। এইটা যে পারে সে সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট করতে পারে। বাট ভার্বের জায়গাটায় যদি ভুল হয়ে যায়, সবই ভুল। অবজেক্ট বা এক্সটেনশন, অ্যাডভার্ব, প্রেপোজিশন অন্য জায়গায় ভুল হলে ওটাকে কোনো মেজর ভুল বলে ধরা হয় না, সেন্টেন্সের অর্থ প্রকাশ পায়। কিন্তু যদি ভার্বের জায়গাটা ভুল করেন, সম্পূর্ণ বাক্যই ভুল হয়ে যায়। এই জন্য ভার্ব জানতে হয়। 4 নম্বর পয়েন্ট আমার ভার্ব। 1 নম্বর পয়েন্ট কি ছিল? সেন্টেন্স। লিখে রাখবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। পয়েন্ট নাম্বার 1, উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। 2 নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট। 3 নম্বর পয়েন্ট, পার্ট অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট, ভার্ব। 5 নম্বর পয়েন্ট, আগে একটু লিখে ফেলেন, টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, টেন্সের একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের দরকার।
পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আবারও বলছি, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আর পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। আমাদের রিটেন ইংলিশে প্রচুর প্যাসিভের ব্যবহার হয়, বাট এই প্যাসিভ সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট নেই। এবং এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করতে পারি না বা ভালোভাবে লিখতে পারি না। লিখতে গেলে বা যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমরা প্রবলেম ফেস করি। সো এই প্যাসিভের উপরে ভালো একটা কনসেপ্ট রাখতে হবে। এটা হচ্ছে 7 নাম্বার পয়েন্ট। তাহলে আমি আরেকবার বলেই আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি। প্রথমত একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এরপর আমি কি বললাম যে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। 2 নাম্বার পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট। 3 নাম্বার পয়েন্ট পার্ট অফ স্পিচ। 4 নাম্বার পয়েন্ট ভার্ব। 5 নাম্বার পয়েন্ট টেন্স এর সঠিক ব্যবহার জানতে হবে। 6 নাম্বার পয়েন্ট মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। এই 7টা বিষয় সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, আপনি খুব কম সময়ের ভিতরে ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এখন আসেন দেখি যে সেটা পারা সম্ভব কিনা। ইজ ইট পসিবল টু বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন ভেরি শর্ট টাইম বাই নোয়িং দ্যাট কাইন্ডস অফ 7 পয়েন্টস? জাস্ট ওয়েট আ মিনিট, আই এম গোয়িং টু শো দ্যাট থিংস। আসেন একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। দেখেন, আমরা যখন আপনি ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বা যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা কমন স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা কি জানেন? আমাদের মতো দুইটা স্ট্রাকচার আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার। এই জায়গা থেকে অন্যান্য সকল বাক্য তৈরি হয়। একটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে। নাউন প্রোনাউন কি? ওই যে বললাম যে পার্ট অফ স্পিচ, হ্যাঁ, এটা নিয়ে কালকে আলোচনা করব ডিটেলসে। সাবজেক্টের পরেই থাকে ভার্ব, তারপর থাকে এক্সটেনশন। আমরা বলি যে একটা সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এটা মনে রাখবেন এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে অবজেক্ট থাকতে পারে, এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। আমাদের বুঝতে হবে অবজেক্ট জিনিসটা কি। কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালসও থাকতে পারে। এই যে একটা স্ট্রাকচার আমি এখানে লিখলাম না, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে মূলত এই স্ট্রাকচারটাকে মেনটেন করে তৈরি করতে হয়। কথাটা মনে রাখবেন। এইটা ছাড়া আরেকটা স্ট্রাকচার আছে, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ওটা জাস্ট একটা পার্টিকুলার জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু মেইনলি মোস্ট অফ দ্য টাইম, প্রায় 90% জায়গায় যে কোনো একটা ইংলিশ বাক্য তৈরি করতে গেলে বা লিখতে গেলে আপনাকে মূলত এই যে স্ট্রাকচারটা আমি এখানে লিখলাম, এইটাকে মেনটেন করে এগোতে হয় বা লিখতে হয়। এখন সাবজেক্ট মানে কি? দেখেন, একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হয়, একটা কথা যখন ইংলিশে বলা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আমি, মানে আমরা, আমি, বা আমরা, আই, উই, অথবা তুমি বা তোমরা, ইউ, অথবা হি, সি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এই ওয়ার্ডগুলোই কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে। মেইনলি একটা সার্কেলের ভিতর সীমাবদ্ধ থাকে সাবজেক্টগুলো। সাবজেক্টের পরেই কিন্তু আমাকে ভার্ব ইউজ করতে হয়। যে কোনো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরে, এইটা মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংরেজি বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। শুধুমাত্র এই জায়গাটায় ভুল হওয়ার কারণে আমার অনেক স্টুডেন্ট আছে আমি দেখছি, ভালো ইংরেজি জানা সত্ত্বেও বারবার ভুল করে। কারণ কি জানেন? আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তো যখনই আমরা ইংলিশে কোনো কিছু বলতে যাই বা লিখতে যাই, আমাদের ব্রেনে কিন্তু দেখবেন আগে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল থিংস, প্রাইমারি লেভেলে আগে বাংলাটা চলে আসে, দেন সেইটাকে কনভার্ট করে টেন্স বুঝে বুঝে আমরা ইংলিশে ট্রান্সলেট করি বা বলার চেষ্টা করি। তো যখন এই বাংলা থেকে ইংলিশে এইভাবে ট্রান্সলেট করতে যাই, আমাদের যে মেইন প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ওই ভার্ব আমরা লাস্টে নিয়ে ফেলি, অ্যাডভার্ব বা অবজেক্ট বা অন্যান্য বিষয়গুলোকে এক্সটেনশনের
মাঝখানের বিষয়গুলোকে আমরা আগে নিয়ে ফেলি, যখনই ওইটা আমরা করি তখন আর সেন্টেন্সকে বড় করতে পারি না, বাড়াতে পারি না, বুঝতে পারি না কোনটার পর কোনটা হবে, কনফিউশন ফেস করি, আমার ভুল হয়ে যায়, মনের ভিতরে দুর্বলতা চলে আসে। তো মনে রাখবেন, এটা ইংলিশে যে কোনো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করবেন। সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসাতে পারেন, বাকি জায়গাটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এর পরে আমাকে কি বসাতে হবে। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই, এইবার আপনি কি খান সেটা আপনি বসাই দেন, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি সেটা এখানে বসান। মানে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। সো আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। আমি যদি বলি যে উই প্লে, আমরা খেলি, কি খেলি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, দ্যাট ইজ কমপ্লিট সেন্টেন্স, রাইট? আমরা ফুটবল খেলি। আমি যদি বলি ইউ ডু, তুমি করো, মানুষ করে কি, কাজ করে, ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি যা করেন আপনি সেইটা বসান। হি ড্রাইভ, ড্রাইভ মানে আমরা জানি চালানো, এরকম বিভিন্ন ভার্ব সাবজেক্টের পরে বসে। ড্রাইভস, হি ড্রাইভ, সে চালায়, এখন মানুষ চালায় কি, গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। সো দ্যাট ইজ কল্ড অবজেক্ট। ওকে, আমি এটা বলছি যে অবজেক্ট কি কমপ্লিমেন্ট কি জিনিসটা আমি বুঝাচ্ছি। দেখেন, শি ড্রস, সে আঁকে, শি ড্রস আ পিকচার, মানুষ আঁকে কি, ছবি আঁকে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসে, সাবজেক্টের পরেই ভার্ব বলবে। এই ভার্বটাকে যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, অবজেক্টের যে জায়গাটা এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা পাওয়া যাবে। দে গো, তারা যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। ওকে, বা রহিম স্পিক ইংলিশ, রহিম ইংরেজি বলে। হ্যাঁ, তো এইভাবে প্রতিটা বাক্য কমপ্লিট করতে হয়, সাবজেক্ট ভার্ব, তারপর এক্সটেনশনের জায়গাটা বসে। এখন দেখেন আমি একটা কথা বলি, আমরা যারা স্পোকেন ইংলিশ শিখি বা আপনারা যারা ইংরেজি প্র্যাকটিস করেন, আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সই প্র্যাকটিস করি। এই বাক্যগুলো দেখে কিন্তু আপনার পরিচিত বাক্য মনে হচ্ছে, আপনি যে কোনো টিচারের কাছে শিখতে যান, যে কোনো টিচারের কাছে পড়তে যান, এই রকম বাক্য দেখায়, তাই না? যে আই ইট রাইস, নেগেটিভ করো, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, you do the work, he drives a car, he doesn't drive a car, does he drive a car, doesn't he drive a car। বা আমরা এইভাবেই সেন্টেন্স প্র্যাকটিস করতে অভ্যস্ত বা এই ধরনের সেন্টেন্স লিখতে অভ্যস্ত। বাট আমরা কি সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স বা বাক্যের ভিতর সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কিভাবে সম্ভব জানেন? এই যে বাক্যগুলো লিখছি, এই বাক্যগুলোকে আমি আরো বড় করব, এই বাক্যগুলোর ভিতরে আরো ইনফরমেশন দিব। সেটা কিভাবে সম্ভব বলতে পারেন কেউ? দেখেন, এইটা এই অ্যাডভার্ব ব্যবহারের মাধ্যমে হয়। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এইটা যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই দেই। সাবজেক্ট তো আপনারা বুঝতেছেন, নাউন মানে যে কোনো কিছু নাম, প্রোনাউন মানে সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো বসে, এই আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো প্রোনাউন। এরপরে আমি ভার্ব ইউজ করছি। এরপরে দেখেন, এই যে অবজেক্ট, এই অবজেক্ট জিনিসটা কি জানেন? অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটাকে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে, আরেকটাকে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট বলে। কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে, হোয়াট আর হচ্ছে হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমি খাই, ভার্ব কি, খাওয়া, ইট, কি খাই, ভাত খাই, কি খেলি, ফুটবল খেলি, কি করি, কাজ করি, সে কি চালায়, গাড়ি চালায়, এগুলো সব অবজেক্ট। আবার এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? এর মানে হচ্ছে পরিপূরক। কথাটা বোঝেন, স্ট্রাকচারটা বোঝেন। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে যে ভার্বগুলো থাকে, এই ভার্বগুলো যখন আপনি ইউজ করছেন, ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সেটা হচ্ছে কোন ধরনের ভার্ব আপনি সেখানে ইউজ করছেন। মানে কি? পরিপূরক। কোনো বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন যদি একই বস্তু বা ব্যক্তি হয়, তাকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। মূলত বি ভার্ব কোনগুলো জানেন? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, সেটা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। এছাড়াও কিছু প্রিন্সিপাল ভার্ব থাকে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, মিনিং চেঞ্জ হয় না। যেমন মনে করেন আমি যদি এরকম একটা বাক্য বলি যে হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক, অর্থাৎ যে লোকটা হি, সেই লোকটাই কিন্তু ফার্মার, যে ফার্মার সেই হি। অর্থাৎ আমার সাবজেক্টে যে থাকবে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুটা থাকবে। ভিতরে এই অ্যামিজার এরা মেইন ভার্ব হিসাবে বসে, লিঙ্ক ক্রিয়েট করে, এই জন্য এটাকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলা হয়। আমি যদি বলি যে আই
অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। যে আই, সেই টিচার, যে টিচার সেই হাই, অর্থাৎ সাবজেক্টে যে থাকবে অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। তাহলে অবজেক্ট কি সেটা বললাম, কমপ্লিমেন্ট কি এটাও বললাম। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়াল হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন, হয়, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয়, বা হাউ অফেন, অ্যাডভার্ব আছে অনেকগুলো, হাউ অফেন, এই ওয়ার্ডগুলো দ্বারা মেইনলি অ্যাডভার্ব হচ্ছে এই চারটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে সম্পূর্ণ জায়গাটা কাভার হয়ে যায়। তো যেটা আমি বলছি দেখেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোশ্চেন করতে পারেন তাহলে বাক্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায় বা অ্যাডভার্ব পাওয়া যায়, যেগুলো একটা সেন্টেন্সকে অনেক সমৃদ্ধ করে, এনরিচ করে, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। হাউ দ্বারা প্রশ্ন করলে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। হোয়েন, টাইম, অ্যাডভার্ব অফ টাইম। হোয়াই মানে কারণ, অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজন। যেমন দেখেন এইখানে যে একটা বাক্য আছে যে দে গো টু স্কুল, এই যে বাক্যটা, এই বাক্যে আমি যদি বলি তারা যায়, এই গোটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তো, কি যায়, কাকে যায়, উত্তর কিন্তু মিলানো যাচ্ছে না। আপনি যদি বলেন কোথায় যায়, তাহলে এটা হচ্ছে যে স্কুলে যায়। তাহলে দেখেন তারা কি যায় কাকে যায় বললে যখন হচ্ছে না, এই টু স্কুল কিন্তু আমার কোনো অবজেক্ট না। এই যে টু স্কুল এটা আমার একটা অ্যাডভার্ব, এবং এইটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। এই পিকচারটা অবজেক্ট, কারণ কি আঁকে, ছবি আঁকে, কি চালায়, গাড়ি চালায়, এগুলো অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তাকে অবজেক্ট বলে। কিন্তু এখানে গোটা কার সঙ্গে মিলতেছে, কোথায় যায়, কোথায় দ্বারা প্রশ্ন হচ্ছে, দে গো টু স্কুল, কোথায়, স্কুলে, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, হয়ার দিয়ে কোশ্চেন করা হচ্ছে। অর্থাৎ যে বাক্যে অবজেক্ট থাকে না, মনে রাখবেন সেই বাক্যের ভার্বটাকে আবার ইনট্রানজিটিভ ভার্ব বলে। এগুলো আমাদের শিখে রাখতে হয়, জেনে রাখতে হয়। কেন জানেন? কারণ কি, এইগুলো প্যাসিভ ভয়েসে কাজে লাগে। অর্থাৎ যে বাক্যে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে তার কখনো প্যাসিভ করা যায় না। মনে করেন এই বাক্যটা কেউ যদি দিয়ে আপনাকে বলে যে এটাকে প্যাসিভ করে দাও, তো আপনি কখনো করতে পারবেন না, কারণ এই গোটা ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, এই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করা জরুরি, বা আইডেন্টিফাই আমাদের করতে হয়, করতে হবে। এটা খুবই দরকার। এখন দেখেন আমি যেটা বলছি, অবজেক্ট থাকার পরেও অ্যাডভার্ব ইউজ করে যে কোনো সেন্টেন্সকে বড় করা যায়। হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। আমি যেটা বলছিলাম যে আমরা যারা এই ছোট ছোট সেন্টেন্স বলতে অভ্যস্ত, একটা বাক্যকে যারা বড় করতে পারি না, ছোট সেন্টেন্স বা বাক্যের ভিতরে আটকে যাই, সীমাবদ্ধ থাকি, যখন আমরা একটা বাক্যকে বড় করতে পারছি না বা পারি না, এইটা এই অ্যাডভার্বের মাধ্যমে করা সম্ভব হয়। সেটা কিভাবে অ্যাডভার্বের মাধ্যমে করা সম্ভব হয়? যেমন দেখেন, একটু এই জায়গাটা মনোযোগ দিয়ে বুঝবেন, খুবই ভালোভাবে মনোযোগ দিবেন। আমি ভাত খাই, আই ইট রাইস, ওই ইটটাকে আপনি আবার কোশ্চেন করেন হাউ দিয়ে। আপনি যে ভাত খান, ভালো কথা খান, আপনি কখন ভাত খান, সরি কিভাবে ভাত খান, হাউ মানে কি, কিভাবে। সো হাউ ডু ইউ ইট রাইস। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় তাড়াহুড়ো করি না, মারামারি করি না, হ্যাঁ। তো অনেকে আছে না আস্তে 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 ভাত খায়। তো এই ভেরি স্লোলি বসানোর কারণে আমার কিন্তু বাক্যটা একটু বড় হলো, বাক্যের ভিতরে একটু ইনফরমেশন নিয়ে আসলাম, এবং এইটাকে কি বলা হচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি, আচরণ, বিহেভিয়র। খাওয়ার সময় আপনার আচরণটা কেমন, কিভাবে খান, কোন ওয়েতে আপনি খান। এরপরে কি বলছে, হোয়ার। যেমন আমি যদি বলি হোয়ার ডু ইউ ইট রাইস, আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। প্রেপোজিশনাল ফ্রেজ বা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়। আমি আমার রুমে বসে ভাত খাই, কোথায় খাই, রুমে। তাহলে এই হোয়ার দিয়ে প্রশ্ন করে আমি কিন্তু বাক্যটাকে আরো একটু বড় করলাম, এবং এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় মূলত অ্যাডভার্ব অফ প্লেস। আবার হোয়েন দিয়ে কোশ্চেন করেন, হোয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান, আপনি যে স্লোলি আপনার রুমে খান, কোন টাইমে খান। আমি দিনে 3 বার ভাত খাই, সো আই ক্যান সে দ্যাট থ্রি, থ্রি টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। দেখেন আমার বাক্যটা আরো একটু বড় হলো, আই ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে, দিনে 3 বার আমি স্লোলি ভাত খাই আমার রুমে বসে। আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান, হোয়াই ডু ইউ ইট রাইস, ভাত খাওয়ার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি। আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই। সো আই ক্যান অলসো সে দ্যাট গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু গেট মানে পেতে, টু গেট এনার্জি ইন মাই বডি। কি বললাম,
আমার শরীরে শক্তি পেতে। টু প্লাস গেট মানে পাওয়া, টু প্লাস পেতে, এটাকে বলে ইনফিনিটিভ। টু প্লাস বিয়ন্ড, ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা, অথবা এখানে ফরের ব্যবহার করা যায়, বাট ফর বসালে অন্যান্য প্রেপোজিশনের ক্ষেত্রে তারপরে ভার্ব বসালে আইএনজি ইউজ করতে হয়। যেমন আমি এটা এইভাবে বলতে পারি যে ফর গেটিং এনার্জি ইন মাই বডি, টু গেট অর ফর গেটিং সেম মিনিং দেয়। তাহলে দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল। এই বাক্যটা কিন্তু এই রাইস পর্যন্ত ছিল, এখানেই ফুল স্টপ ছিল, সেইখান থেকে এই বডি পর্যন্ত রাখলাম, এবং একটা সিম্পল সেন্টেন্সকে আমি কত বড় করলাম। এটা তখনই সম্ভব হয় যখন অ্যাডভার্বের সঠিক ব্যবহার করা যায়, অ্যাডভার্বের ব্যবহারকে সঠিকভাবে যখন জানা যায়। যেমন মনে করেন, বোঝার চেষ্টা করেন, আই ইট রাইস ভেরি স্লোলি, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। থ্রি টাইমস আ ডে, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলছি অ্যাডভার্ব অফ রিজন। সো যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় এইভাবে, অ্যাডভার্বের ব্যবহার করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি। এইটা সম্পর্কে আরো ডিটেলসে যদি আপনি জানতে চান বা শিখতে চান, এটা আমি আগামীকালকে ক্লাসে দেখাবো আরো ডিটেলসে। ঠিক আছে, দেখার চেষ্টা করবেন। যেমন আমি আরেকটা বাক্য একটু দেখাই দেই, এই ওয়েটা ফলো করে যে কোনো ছোট সেন্টেন্সকে বড় বাক্যে পরিণত করা যায়। যেমন দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এখন সে কিভাবে চালায়, আমি যদি বলি হি ড্রাইভস এ কার কেয়ারফুলি, ওকে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, কোথায় চালায়, ওয়ার ওয়ার, প্লেসটাকে বসান। আমি যদি বলি অন দা বিজি রোড, বি ইউ এস ওয়াই, আচ্ছা, এক মিনিট, অন দা বিজি রোড কি বললাম, যে হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দা বিজি রোড। সে যে বিজি রোডে কেয়ারফুলি গাড়ি চালায়, ঠিক আছে চালায়, কিন্তু সে কখন গাড়ি চালায়, আমি যদি বলি সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। এইভাবে প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার শিখতে হবে। প্রেপোজিশনের উপরেও ডিটেইলস ক্লাস আছে, এটা আমার 7 ফ্রি লাইভ ক্লাস আছে, তখন আমি দেখাবো আপনাদের। ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করবেন যদি ভালো লাগে। ইন দ্য ইভিনিং, সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, কেন চালায়, তার চালানোর পিছনে কারণটা কি, রিজনটা কি, টাকা আয় করার জন্য চালায়। তাহলে আমি কি বলতে পারি, টু আর্ন মানি। এই টু আর্নের পরিবর্তে কি বলছি আপনাকে, ফর প্লাস আর্নিং ও বলতে পারেন, ফর আর্নিং, EARNING, ফর আর্নিং মানি। তো দেখেন বাক্যটা কতটুকু ছিল, এই কার পর্যন্ত, সেইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। অর্থাৎ একটা, আমরা ছোট ছোট বাক্য বলে থেমে যাই, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে বড় বাক্য তৈরি করতে পারি না, লিখতে পারি না, বলতে পারি না। এটা সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে এই স্ট্রাকচারটা ভালোভাবে জানা এবং অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা শেখা, ভার্বকে ডাব্লিউএইচ অর দ্বারা কোর্সেন করা। তাহলে এই কেয়ারফুলি শব্দটাকে আমি কি বলছি, অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে পাচ্ছি, ভার্বকে, এই ড্রাইভটা হচ্ছে ভার্ব, এটাকে হাউ দ্বারা কোর্সেন করে। অন দ্য বিজি রোড, এটাকে আমি কি বলছি, অ্যাডভার্ব অফ, অন দ্য বিজি রোড এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে পাচ্ছি, ওয়ার দ্বারা কোশ্চেন করে। ইন দ্য ইভিনিং, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কিভাবে পাচ্ছি, হোয়েন দ্বারা কোশ্চেন করে। টু আর্ন অর ফর আর্নিং মানি, এটাকে কি বলছি, অ্যাডভার্ব অফ রিজন। এটা কিভাবে পাচ্ছি, ভার্বকে ওয়াই দ্বারা কোশ্চেন করে, হোয়াই। যে কোনো শর্ট সেন্টেন্সকে, যে সেন্টেন্সে অবজেক্ট আছে, হ্যাঁ, যে কোনো বা অবজেক্ট না থাকলেও অ্যাডভার্বের ব্যবহার করা যায়, ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে বড় করা যায়, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। আমার কথাগুলো কি সবাই বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, একটু শোনা জানান তো। যাচ্ছে। জি, জি, শোনা যায়। শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। এইখানে যারা আছেন শিখতে পারছেন, কিছু নিতে পারছেন, যে বিষয়গুলো বলছি জি বুঝতে স্যার। পারছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আরেকটু দেখেন, একটু থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, আহ, আমি যে বিষয়গুলো শেখাই, আপনারা তো অনেকেই, আপনারা আমার ফার্স্ট ক্লাস করছেন বা আবার অনেকেই থাকতে পারেন যারা আগেও করেছেন। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক পরিশ্রম করে শেখাই। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছুই পাবেন। আমি অতটা ইনভলভ থাকি না, আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, আমি আগে আপনাদেরকে বলছি। তো এখানে আমি ফুল টাইম ওই দেই না, আমার ফ্রি টাইম বা লেজার টাইমে ক্লাসগুলো নিয়ে থাকি। কিন্তু আমি যাদেরকে শেখাই, যেভাবে শেখাই, আমি অনেক পরিশ্রম করে, অনেক ইফোর্ট দিয়ে, অনেক লং টাইম ধরে শেখাই। তো যারা আমার কাছে থাকে বা পড়ে, তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়েই বের হয়। সেভাবে
যেভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে টিচিং দিয়ে থাকি, এই এখানে তো আমি তো টাকা নিচ্ছি না আপনাদের এই ক্লাসগুলো থেকে, ফ্রিতে এগুলো করছেন, লাস্ট পর্যন্ত থাকেন। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় ইংলিশে অফলাইন বা অনলাইনে পেইড কোর্স করেন। আমার এই ফ্রি ক্লাসগুলোর সঙ্গে আপনি যেখানে পেইড কোর্স করেন না কেন, সেই কোর্সের ক্লাসগুলো কম্পেয়ার করে দেখবেন, যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। আমার পেইড কোর্সের কথা বলছি না, আমার পেইড কোর্স যারা করে তারা এমনিতে করে। এই আজকেও 4-5 জন ভর্তি হয়েছে, যারা আগের মাসে ফ্রি ক্লাস করে গেছে তখন ভর্তি হতে পারেনি, এই মাসে ভর্তি হচ্ছে। তো সেটা যারা হওয়ার, যারা আমাকে চেনে তারা এমনিতেই হয়, ওটা পরের কথা। বাট যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন তাদেরকে আমি বলছি, আমি কিন্তু একটা বা দুইটা ক্লাস নিয়ে থেমে যাবো না, আমি আরো ক্লাস নিব, আপনাদের ক্লাসগুলো থাকবে। ফ্রি ক্লাসগুলো করেন, অনেক অনেক ডেভেলপমেন্ট পাবেন, অনেক দ্রুত আহ, এগোতে পারবেন যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। তো দেখেন এরপর যেটা বলছি, তাহলে একটা ওয়ে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আমরা একটা সেন্টেন্সকে লং করতে পারি, বড় করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি। এটা গেল একটা দিক, এটা তো রাইটিং এর একটা পার্ট নিয়ে কথা বললাম। কিন্তু আমাদের মেইন যে জায়গাটা, মেইন যে বিষয়টা, সেটা কি? স্পিকিং, অর্থাৎ স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কথা বলা। কথা বলতে পারি না কেন, কথা বলাটাকে কিভাবে ডেভেলপ করব, এইটা মূলত কোন কারণে বাধা হয়ে দাঁড়ায়, সেইটা আমি এখন একটু আপনাদের দেখাই। এটা আমি কেটে দিই। অর্থাৎ আমাদের এই যে আপনারা যে স্পোকেন ইংলিশ শেখার জন্য আসেন, স্পিকিং করতে চান, স্পোকেন শিখতে চান, অনেকের একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে আমি ইংলিশে একটু কথা বলবো, স্পোকেন শিখবো। এইটা মূলত কি? দেখেন, এইটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। যে যত ভালোভাবে ভার্বকে ইউজ করতে পারে, সে তত দ্রুত ইংলিশ স্পিকিং এ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারে। ভার্বের ফর্মের চেঞ্জ মানে কি? যেমন এইখানে যে বাক্যগুলো আমি লিখছি, যারা টেন্স বোঝেন, টেন্স, টেন্স মানে কি? টাইম, সময়, তাই না? টেন্স কয় প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার টেন্সের ভাগ আছে না, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি আপনার টেন্স এর উপর ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে। এখন একটু কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এইখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কেন? সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, স্পিক, এগুলো সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি অন থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে থাকে, হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ড, এইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, তাই না? আমি ভাত খাই, অ্যাজ ইউজুয়াল খাই, রেগুলারলি খাই। উই প্লে ফুটবল, আমরা প্রায় ফুটবল খেলি। তুমি কাজ করো, সে গাড়ি চালায়, অর্থাৎ কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে। এইটাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। কিন্তু দেখেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে স্পিকিং করতে যাবেন, কমিউনিকেশন করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, আপনি কিন্তু এই একটা টাইমের উপর কথাকে রেখে এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে। when you are going to communicate with others people or person, when you will make a conversation with someone or foreigner, you cannot speak in an unstable position. You have to change your sense, you have to change your thought, you have to change your time. How can you do that? You can do it by changing the forms of verb according to correct structure of tense. এটা আপনি করতে পারবেন ভার্বের ফর্মের চেঞ্জিং এর মাধ্যমে, টেন্সের সঠিক ব্যবহার করে। মানেটা কি? যেমন মনে করেন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনাদেরকে দেখাই, আমি এগুলো একটু কেটে দিই। মনে করেন, এটা আমি আগেও বলছিলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন এ এবং বি, দুইটা মানুষের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। কথাটা বুঝবেন, প্র্যাকটিক্যালি শিখতে হয় ল্যাঙ্গুয়েজটাকে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি গ্রামার বুঝাই, স্পোকেনের রুলস রেগুলেশন দেখাই, কিন্তু আমি কিন্তু সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই দেখিয়ে দেই। ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকলে আপনারা এটা বুঝতে পারবেন, পাবেন। তো দেখেন, এ এবং বি, দুইজন মানুষের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এখন এ বি কে বলছে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন। ইংলিশটা কি হতে পারে? আপনি কি রাতে ভাত খেয়েছেন। তো আপনার টেন্স ধরতে হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। দেখেন, হ্যাভ ইউ, মনে করেন আমি এখন রাত 11টা বাজে, আপনি 9টায় বা 8টায় ভাত খান, তো সেটা খেয়েছেন কিনা আমি 11টার সময় শুনতেছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে আসবে। রিসেন্টলি কোন একটা কাজ সম্পন্ন হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। সো হ্যাভ ইউ ইটেন, সেন্টেন্সটার ইংলিশ কি? যে হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি রাতে ভাত খেয়েছেন। হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট, এই কথাটা আমি বললাম। এবার বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি।
আপনি কি এখন ভাত খাইতেছেন? মনে করেন আপনি একটা মেসে থাকেন, একজন সিনিয়র একজন জুনিয়র, একসাথে আপনারা খাওয়া দাওয়া করেন। বাট আপনার যে সিনিয়র ভাই বা আপনার যে জুনিয়র ভাই বা রুমমেট থাকে না, বাইরে গেছে, তো এসে শুনতেছে যে তুমি খেয়েছো, বলছে না। এবার দেখেন কি বলছে, বলছেন যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বলতেছে যে বি একে বলছে যে আপনি কি এখন খাইতেছেন, আপনি কি এখন ভাত খাচ্ছেন। অর্থাৎ এখন কি আপনি ভাত খাইতেছেন বা খাচ্ছেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশটা কেমন তাহলে, যে আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও। এবার কথাটা একটু বোঝেন। এবার এই এ আবার উত্তর দিচ্ছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। কথাটা বোঝেন। আই এট রাইস ইন দা মর্নিং। খেয়েছিলাম, খেয়েছি, আই হ্যাভ ইটেন, খেয়েছিলাম, আই এট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। এই হচ্ছে দুইজন মানুষের ভিতরে একটা কনভারসেশন, আর লিখবো না। এখন আপনারা একটু এখানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে কনভারসেশনটা আমি করলাম এ এবং বি এর ভিতরে, এখানে একটা কমন ভার্ব ব্যবহার করেছি আমি প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে। কমন ভার্বটা কি? ইট। ইট মানে আমরা জানি খাওয়া, ইট মানে কি? খাওয়া। কিন্তু দেখেন, এই ইট ভার্বটাকে আমি কোথাও লিখছি ই এ টি ই এন, ইটেন, কোথাও লিখছি ইটিং, আবার কোথাও লিখছি এ টি ই এট, আবার কোথাও লিখছি এই যে উইল ইট বা উইল নট ইট। এই যে জায়গাটা, আমরা শুধুমাত্র এইটাই সঠিকভাবে ব্যবহার করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ আমি বাংলায় একটা কথা ভাবতেছি, আমি টেন্সও হয়তো আইডেন্টিফাই করতে পারছি, টেন্সের স্ট্রাকচার জানি, কিন্তু আমি ভার্বের ফর্ম জানি না। আপনি যদি ভার্বের সঠিক ফর্ম না জানেন, ভার্বের ফর্মের ব্যবহার করতে না পারেন, আপনি কখনোই টেন্স শেখেন বা অন্যান্য স্ট্রাকচার শেখেন না কেন, ইংলিশে কথা বলতে পারবেন না। অর্থাৎ এই যে ইট মানে আমরা জানি যে খাওয়া, কিন্তু এই ইট ভার্বটার আরো চারটা ফর্ম আছে। একটা ভার্বের টোটাল পাঁচটা ফর্ম থাকে, আমাদের গ্রামাটিক্যাল বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, যেগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব বা ফরমেশন অফ ভার্ব। এই ভার্ব অন, ভি অন বা প্রেজেন্ট ফর্ম, তাই না? ভি টু বা পাস্ট ফর্ম। আমরা এটা অনেকেই দেখি, যে কোনো ইংলিশ বই আপনি পড়তে যান পাবেন এগুলো, কিন্তু আমরা কেউ এটাকে ইফোর্ট দিয়ে পড়ি না, আমরা জানি না এর ব্যবহারটা কি। এই ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি ফোর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভি ফাইভ এটাকে বলে থার্ড পারসন ফর্ম। মানে এই ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এ টি ই এট। আমরা অনেকে পাস্ট টেন্স মানে ওয়াজ আর ডিড এর ব্যবহার করি, বাট না। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে সাবজেক্টের পর। তাহলে এট মানে খেয়েছি এরকম বোঝায়, বা সে খেয়েছিল। হ্যাঁ। ভি থ্রি হচ্ছে ইটেন, এগুলো পারফেক্ট টেন্স বা প্যাসিভের স্ট্রাকচারে বসে। ভি ফোর হচ্ছে ইটিং, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে। আর ভি ফাইভ হচ্ছে ইটস, থার্ড পারসন ফর্ম বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এই ফর্মটা বসে। তো প্রতিটা ভার্বের এই ফর্ম আছে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, তাদের কিন্তু আমি আগে এই ভার্বের ফর্ম খাতায় লেখায় তারপর ইংরেজি শেখানো শুরু করি। কারণ আপনার যদি ভার্বের ফর্মের উপর সঠিক কনসেপ্ট বা ক্লিয়ার ধারণা না থাকে, আপনি টেন্স শেখেন আর যাই শেখেন, কোনো লাভ হবে না। টেন্স মূলত কি? এক একটা ভার্বের ফর্মের চেঞ্জ। ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম, কন্টিনিউয়াস টেন্স এই ভি ফোর ফর্ম, পারফেক্ট টেন্স ভি থ্রি ফর্ম। তো এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম। ভার্বের ফর্মের পরিবর্তন হয়েই কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। কিন্তু আমি টেন্সের স্ট্রাকচার জানি অথচ ভার্ব জানি না, তাহলে কি আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন? আমার পেইড কোর্সে যে স্টুডেন্টগুলো ভর্তি হয় সব তাদেরকে আগে এই ভার্বের ফর্ম শেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। এইটা যদি আপনি না শিখতে পারেন, আপনি যেখান থেকে শিখতে চান না কেন, আপনি ব্যর্থ হবেন, আপনি পারবেন না। আপনি কয়টা ফর্ম জানেন? 25টা, 30টা, 50টা, শত শত ভার্ব আছে যেগুলোর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এবং এটা যদি না জানেন, ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন না। তো এটা শেখার একটা কৌশল বা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি দেখাবো। অর্থাৎ বিষয়টা কি, মনে করেন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? সে একটা গাড়ি চালিয়েছিল। আপনারা নিজেরা বলার চেষ্টা করেন তো। এই চালিয়েছিল আপনি হয়তো টেন্স জানেন, ছিল ল বা লাম থাকলে পাস্ট টেন্স বলে। আপনি টেন্সের স্ট্রাকচার শিখেছেন, এই বাংলাটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা পাস্ট টেন্সের সেন্টেন্স, যে স্যার কি বলছে, সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে এটা আমি ইংলিশে করব কিভাবে করব? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সে ইংরেজি কি? হি। গাড়ি ইংরেজি কার। তাহলে চালানো ইংরেজি কি?
এটা তো আপনাকে জানতে হবে। এখন আপনি জানলেন যে ড্রাইভ মানে চালানো, কিন্তু ওই ড্রাইভের পাস্ট ফর্মটা কি এইটা যদি আপনি না জানেন, আপনি অন্য কোনো স্ট্রাকচার, কোনো কিছু দিয়ে, কোনো ওয়ার্ড দিয়ে কি ওই বাক্যটাকে ট্রান্সলেট করতে পারবেন যে সে একটা গাড়ি চালিয়েছিল? আপনাকে আগে জানতে হবে যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। এইটা যখন আপনি জানতে পারবেন, তখনই আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। তারপরেই না আপনি মিনিংটা দিচ্ছেন যে হি ড্রোভ এ কার। তাহলে টেন্সের আগে কিন্তু ভার্বের ফর্মটা, আমি জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্মটাই যদি আমি না চিনি, আমি যদি বলি সে একটা আহ, সে টাকা চুরি করেছিল, ইংলিশ কি চুরি করা, ইংরেজি কি জানেন? স্টেল মানে চুরি করা, STEAL। এর পাস্ট ফর্ম কি? এটাই যদি আপনি না জানেন, আপনি হয়তো বাংলা দেখে বুঝতে পারছেন এটা পাস্ট টেন্স, আপনি টেন্স শিখেছেন, কিন্তু ভার্ব যদি না চেনেন, ভার্বের ফর্ম যদি না জানেন, আপনি কিন্তু ট্রান্সলেট করতে পারবেন না। স্টেলের পাস্ট ফর্ম স্টোল, হি স্টোল মানি। আমি যদি বলি সে এই গ্লাসটা ভেঙেছিল, হি ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম কি? ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছিল। তাহলে আপনি যদি এটা না জানেন ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, আপনি তো টেন্স বুঝতে পারছেন, কিন্তু ভার্বের ফর্ম না জানলে তো ট্রান্সলেট করতে পারবেন না। আমি যদি এখন আপনাকে বলি, বলেন তো সে একটা গ্লাস ভেঙেছে, এটার ইংরেজি কি? আপনি হয়তো ভেঙেছে, করেছে, আপনি স্ট্রাকচার বুঝতেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, কিন্তু ভার্বের ফর্মটা কি? এই ব্রোকেন, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। এটা যদি আপনি না জানেন, আপনি যদি এটা বসাতে না পারেন যে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সেই গ্লাসটা ভেঙেছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল যদি না জানেন, ফর্মই যদি না জানেন, তাহলে তো টেন্স শিখে কোনো লাভ হবে না। অর্থাৎ এই এই যে ভার্বের কথা বলছে, এই যে ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানোর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন হচ্ছে ড্রাইভস। এই 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 ব্রেক, ব্রেক মানে কি? ভাঙের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, BROK, পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। তো এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখলাম বা আপনাদেরকে দেখালাম, এইরকম ভার্বের ফর্ম আমার কাছে আছে। এটা আমাকে শিখতে হবে। কেন? আরেকটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, সব কথাগুলো আমি শেষ করি বলে আমি আপনাদেরকে একটু এখানে দেখাই, একটা মিনিট। এই দেখেন, আমার কাছে এখানে 200টা ভার্ব আছে। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটাকে বলে রেগুলার বা উইক ভার্ব, আরেকটাকে বলা হয় ইরেগুলার বা স্ট্রং ভার্ব। অর্থাৎ উইক ভার্বগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে, আর স্ট্রং ভার্বগুলোর তিনটা ফর্মই মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্ট থাকে। অর্থাৎ যেগুলো তুলনামূলক কঠিন সেগুলোকে স্ট্রং ভার্ব বলে, যেগুলো একটু সহজ সেটাকে উইক ভার্ব বলে। এইখানে যে 200টা ভার্ব আপনারা দেখছেন, এই 200টা ভার্ব হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা ইউজ করি, ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্রপার অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারি না। আরেকটা কথা বলে রাখি, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই তাই হয়তো ইংরেজি পারি না, আমার এখানে অনেকেই পড়ে তেমন লেখাপড়া জানে না, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, সৌদি, কুয়েত, ওমান, ওয়ার্ক ভিসায় গেছেন, আমাকে বলে যে ভাই আমি 9 পাস, আমি ইন্টার পাস, আমি SSC পাস, এখন এইখানে আমার ইংলিশে কথা বলতে হচ্ছে। তো বাংলায় যেমন কথা বলতে পারি, আমি কি ইংলিশে একটা ভাষার মতো করে কথা বলতে পারবো না কোনো গ্রামার বা অন্য কিছু না শিখে? আমি ভোকাবুলারি তেমন জানি না, রিডিং সম্পর্কে অতটা কনসেপ্ট নেই, আমি কিভাবে কথা বলতে পারি বা কিভাবে কথা বলতে পারবো? এই জায়গাটা নিয়ে যারা প্রবলেম ফেস করেন, অর্থাৎ যারা ভোকাবুলারি শিখতে চান, কোন ভোকাবুলারি গুলো মূলত শেখা দরকার জানেন? এই ভার্বের ভোকাবুলারি। অর্থাৎ যারা একদমই দুর্বল, যারা মনে করেন আমি মোটেই পারি না, দেখেন একটা সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, একটা কাজ কেউ করবে, সেটা আমি হতে পারি, আপনি, সে, তারা, অর্থাৎ সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হয়, আর এই ভার্বটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে এক্সটেনশনের যে জায়গাটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তার মানে ভোকাবুলারি বলতে কোনটা শিখতে হবে? ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। যে যত বেশি ভার্ব সম্পর্কে ধারণা রাখে, ভার্বের ভোকাবুলারি জানে, সে তত দ্রুত ইংরেজি শিখতে পারে। এখন ভার্ব শুধু ফর্ম শিখলে, মানে অর্থ জানলে হবে না, ভার্বের ফর্মের পরিবর্তন শিখতে হবে। কারণ কি? কারণ আমরা যখন ইংলিশে কারোর সঙ্গে কথা বলতে যাই, স্পিকিং করতে যাই, এই স্পিকিং এর ক্ষেত্রে আমার
সময়ের পরিবর্তন করতে হয়। আমি কখনো একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারি না। বিভিন্ন টাইমে কথা বলতে হয় যে আপনি কি ক্রিকেট খেলতে যাচ্ছেন, না আমি যাচ্ছি না, আমি একটু পরে যাব, আমি তো সকাল থেকে খেলতেছি, তুমি খেলবে না? এই যে খেলি, খেলবো, খেলবে না, খেলিতেছি, খেলতেছিলাম, এই খেলা কথাটাকে বিভিন্ন ওয়েতে বলা। কতগুলো ওয়েতে বলা যায়, 12 ভাবে বলা যায় যদি আমি টেন্স জানি। আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, আমি খেলিতেছি, খেলিতেছিলাম, খেলিতে থাকবো। 12 ভাবে এই কথাটাকে বলা যায়। অর্থাৎ একটা কথাকে কতগুলো সেন্সে, কতগুলো টাইমে, কত ভাবে প্রোভাইড করা যায়, এটা আমরা টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে জানতে পারি। কিন্তু এই টেন্সের স্ট্রাকচারটা মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। অক্সিলারি এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, বা সময়ের পরিবর্তনটা ঘটে। এই পরিবর্তন আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, যদি আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আমরা ইংরেজি শিখি আশপাশ দিয়ে বিভিন্ন কিছু শিখি, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করতে পারবেন। বা ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশনগুলো শিখে রাখুন। ঘরে বসে এগুলো বলতে হয়, ট্রেনে এগুলো বলতে হয়, কিচেনে এই ইংরেজিগুলো ব্যবহার করতে হয়। আরে বাবা, আপনি তো বেসিক জিনিসটাই জানেন না। সাবজেক্ট কি, ভার্ব কি, ভার্বের ফর্ম কি, বেসিক এই এই জায়গাটা সম্পর্কে যদি ধারণা না থাকে, আশপাশ দিয়ে বিভিন্ন ইংরেজি শিখে কোনো লাভ আছে? আমরা শিখি, আমাদের আগ্রহ আছে, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন শিখি, এডুকেশন না, এটা হবে কি, এডুকেশন, এডুকেশন। এগুলো তো পরের ব্যাপার, আগে তো একটা সেন্টেন্সকে অর্গানাইজ করা শেখেন, বেসিক স্ট্রাকচারটাকে দাঁড় করান। আমাদের কিন্তু এই জায়গাগুলোর উপরে কনসেপ্ট নেই। এগুলো আমরা দেখি, বাট আমরা জানি না এদের গুরুত্ব কতটা বা কোথায় কিভাবে ব্যবহার হয়। এগুলোই কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এইটা সম্পর্কে যদি কনসেপ্ট রাখতে পারেন, এই জায়গা থেকে অর্থাৎ এই জিরো লেভেল থেকে যদি ডেভেলপ করতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবেন, নিজের নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। তো এই ভার্বের ফর্মগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। যারা আমার এই ফ্রি ক্লাসে আছেন, আপনাদেরই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এটা পাঠিয়ে দিব। আপনারা যদি এটা চর্চা করেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। এখন দেখেন আমি কি বলছি, এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে টেন্সের স্ট্রাকচার মেনটেন করে আমার সময়ের পরিবর্তন হয়। কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে আবার মনের সম্পূর্ণ ভাব কিন্তু প্রকাশ করা যায় না, জানেন? এর জন্য আমাকে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। সেটা কেমন জানেন? এই দেখেন, আমি যদি এখানে আপনাদেরকে এইটা একটু দেখাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই জায়গাটাতে একটু দেখেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন সহজে। এখানে যেহেতু লেখা আছে, কারণ আমার এখানে এখন আরেকটা বিষয়ের উপর কথা বলতে হবে। দেখেন, সাবজেক্ট হি, কথাটা বোঝেন। এবার একটা ভার্ব আমি নিলাম যে হি ড্রাইভস। ড্রাইভ মানে কি? চালানো। আর অবজেক্ট হচ্ছে এ কার। এখন আমি যদি বলি হি ড্রাইভস এ কার, বাংলা অর্থ কি? সে একটা আমি ব্ল্যাঙ্ক পেজে দেখাই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে এখান থেকে দেখানোর থেকে। এইখানে দেখেন, মনে করেন আমি একটা সাবজেক্ট নিলাম। এই সাবজেক্টটা হচ্ছে আমার হি, কথাটা একটু বোঝেন। এবার আমি একটা ভার্ব নিব, ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। তাহলে হি ড্রাইভস এ কার। একটা অবজেক্ট নিলাম, এ কার, সে একটা গাড়ি চালায়। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি বলছি? আমার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। সময়ের কাল পরিবর্তন, কালের পরিবর্তনটা কিভাবে হয়, সেন্স বা অর্থের পরিবর্তনটা কিভাবে হয়। এই ড্রাইভের জায়গায় আমি যদি বলি যে হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছে। আমি যদি বলি হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছিল। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি, DRIVING, হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমার 6টা টেন্স কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি যদি বলি হি হ্যাজ, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে, হ্যাঁ, আমার কিন্তু সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারের যে বিষয়টা, এটা এখান থেকে হয়। কোন জায়গা থেকে? ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে হয়। তাহলে হি হ্যাজ ড্রিভেন এ কার, এর মানে কি? সে একটা গাড়ি চালিয়েছে। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। ভার্বের ফর্মের পরিবর্তন করে সময়ের পরিবর্তন হচ্ছে। এখন যদি আপনার টেন্স জানা থাকে, আমি এখানে 7টা লিখে ফেলছি, আপনি সর্বোচ্চ 12টা টাইমে একটা কথাকে লিখতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ এই ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে 12 দিকে, 12 ভাবে, 12টা ওয়েতে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য দরকার, জরুরি। কারণ আপনি একটা টাইমের উপর মেনটেন করে কোনো কনভারসেশন, কমিউনিকেশন করতে পারবেন না। এখন দেখেন বাকি টেন্সগুলো আমি আর লিখবো না। হ্যাড বিন ড্রিভেন, সরি, হ্যাড ড্রিভেন বা উইল হ্যাভ ড্রিভেন, হ্যাজ বিন ড্রাইভিং, এই পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো অতটা বেশি দরকার হয় না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই টেন্স জানলে সর্বোচ্চ 12টা সেন্স
আমি প্রকাশ করতে পারি, 12টা টাইম আমি প্রকাশ করতে পারি। কিন্তু এই 12টা সেন্স বা টাইম আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য এই টেন্সের সঙ্গে আমাদের আরেকটা বিষয় শিখতে হয়, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব মূলত কি, এইটা আপনাদেরকে যদি আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে এগুলো পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, এরকম এই এই সেন্সগুলো প্রকাশ করে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু, গোয়িং টু। এগুলোকে মূলত মডাল ভার্ব বা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে, যেগুলো দিয়ে আপনি আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করতে পারবেন, যেটা টেন্সের সঙ্গে ওইভাবে কানেক্টেড না। তো এইটা করতে পারলে কি হবে, আপনার মনের ভাবটাকে আরো ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, সে গাড়ি চালাতো, বলেন তো এটা কোন টেন্স? কি মনে হচ্ছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। তাহলে সে গাড়ি চালাতো, এটা আপনি কোনো টেন্স দিয়ে ওইভাবে বলতে পারবেন না। এটা বলার জন্য আপনার মডাল ভার্ব উড অথবা ইউজ টু এর ব্যবহার জানতে হবে। অর্থাৎ তার গাড়ি চালানো উচিত, তার আজ গাড়ি চালানোর কথা আছে, কোন টেন্স দিয়ে বলবেন? তাকে গাড়িটা চালাতে হবে, কোন টেন্স? ফিউচার? না, এটা ফিউচার না, এটা সেমি মডাল ভার্বের ব্যবহার। তার মানে আমি কি বলছি, শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাবটাকে কিন্তু প্রকাশ করা যায় না। এর জন্য মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। তো মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল, এগুলো অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে। কেমন জানেন? এই দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। এখানে মূলত মডাল ভার্বের ফর্মের পরিবর্তন, মডাল ভার্বের পরিবর্তনের উপর ডিপেন্ড করে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, সে তার গাড়ি চালানো উচিত। আমি যদি বলি হি উড ড্রাইভ আ কার, কথাটা একটু বোঝেন, হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি মাস্ট ড্রাইভ আ কার, মাস্ট লিখছি, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। হ্যাঁ, হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু, কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। এগুলোকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। হ্যাঁ, চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো। এগুলোর উপর ডিটেলস ক্লাস আছে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তো দেখেন, আমার পরিবর্তনটা কোথায়? সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। পরিবর্তনটা হচ্ছে ভিতরে ভার্বের ফর্ম। এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে আমি সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের অর্থের বা টাইমের পরিবর্তন করতেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই 12টা টেন্সের স্ট্রাকচার, এই 12টা টেন্স আর 18টা মডাল ভার্ব, টোটাল স্ট্রাকচার দ্বারাই 30টা। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে, 30টা ওয়েতে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এবং এই 30টা সেন্স, 30টা টাইম যদি আপনার জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। যে কোনো কিছু বাংলায় ভাবলেই সেটাকে আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। এর বাইরে আর কোনো কিছু শেখা লাগবে না। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখবেন ইংরেজি শেখার জন্য 100টা স্ট্রাকচার, 66টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুই লাগবে না যদি আপনি এই অরিজিনাল জিনিসটা শিখতে পারেন। 12টা টেন্সের স্ট্রাকচার, এই 18টার মতো মডেল, সেমি মডেলের ব্যবহার জানলে কি হবে, একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 দিকে, 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। যেটা পারলে কি হবে, বাংলায় যে কোনো কিছু ভাবলে সেই ভার্বটাকে ওই টেন্স বা মডেল অনুযায়ী ইউজ করতে পারবেন, এবং আপনার কথা আপনি প্রকাশ করতে পারবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আই এম টেলিং ইউ এগেইন, ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ। শুধুমাত্র সেন্টেন্স জানলে হয় না, ওর সঙ্গে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ করাটাও শিখতে হবে, সেটা আমি নেক্সট ক্লাস থেকে শেখাবো। তো এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যারা প্রথম থেকে ক্লাসগুলো করছেন, আমি দুইটা বিষয় নিয়ে কথা বলছি। প্রথম দিকটা দেখিয়েছি কিভাবে শর্ট সেন্টেন্সকে লং করা যায়, একটা সেন্টেন্সের ভিতর ইনফরমেশন দেওয়া যায়।
টেনে বড় করা যায় কিভাবে, আর এই বিষয়টা কি দেখালাম, একটা সেন্টেন্সে কিভাবে ঘোরানো যায়, ঘোরাতে হয়, অর্থাৎ সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন করতে হয়, সেন্সের পরিবর্তন করতে হয়। পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। ভার্বের ফর্মের পরিবর্তনটা কিভাবে হয়? টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তনের মাধ্যমে। এই যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা দেখাচ্ছি, আজকে আসেন কালকে নাও করতে পারেন, বাট আমার কথা মনে থাকবে। এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখিয়েছিল বা দেখিয়েছিল। আপনি অনেক জায়গায় পেইড কোর্স করতে পারেন 20,000 50,000 টাকা দিয়ে, কিন্তু এই ফ্রি ক্লাসের মতো পাবেন না। এটা কেন বলছি জানেন? একটা টিচার যত ভালো ক্লাস নিক না কেন, আমি যেটা শেখাই আমার মনের ভিতর থেকে যা আছে সেই বিষয়গুলোই বোঝাই, এবং আমি অনেক পরিশ্রম করে ইন ডিটেলসে আমি শেখাই সব কিছুই। তো এই জন্য বলছি, এই ক্লাসগুলো মিস দিবেন না। যদি মনে প্রাণ ইংরেজি শেখার ইচ্ছা থাকে, তাহলে লাস্ট পর্যন্ত থাকবেন। আমার ক্লাসগুলো আমি একটু লং টাইম ধরে নিয়ে থাকি, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তাহলে আমি এখানে কি কি বললাম? আমি তো প্রথমত 7টা পয়েন্ট আপনাদেরকে বলছিলাম। তারপরে আবার আবার যদি আমি সেটাকে আরেকটু শর্ট করি, 1 নম্বর বিষয় হচ্ছে আমার ভার্বের ফর্ম জানতে হবে, ফর্মস অফ ভার্ব, বা এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এইটা আমাকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট টেন্সের ব্যবহার। 3 নম্বর পয়েন্ট মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, প্যাসিভ ভয়েস। এইটা ফিফথ ফ্রি লাইভ ক্লাস, এটার উপর ডিটেলস ক্লাস আমি নিব, তখন দেখাবো। তারপর আজকে আমি যদি একটু আপনাকে এটা নিয়ে ধারণা দিই, এটা আমরা অনেকেই বুঝি না। আমরা প্যাসিভ বলতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ ট্রান্সফর্ম করার চেষ্টা করি, কিন্তু প্যাসিভটা অ্যাকচুয়ালি কি? দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বলি, মনে করেন আমি এখন আপনাদের এখানে ক্লাস নিচ্ছি, তাই না? জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। একটা মিনিট একটু ওয়েট করেন, নেটওয়ার্কের একটু ডিস্টার্ব দিয়েছিল। জাস্ট ওয়েট মিনিট। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, নেটওয়ার্কের একটু প্রবলেম হওয়ার কারণে এটা ডিস্টার্ব হলো। টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওকে, তো আমি কি কি বলছি, আমাকে কি কি জানতে হবে? কনজুগেশন অফ ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এবং এখানে আরেকটা বিষয় আমি কথা বলছি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা আমাদের কেন শিখতে হবে? দেখেন, এই প্যাসিভ ভয়েস শেখার পেছনে আমাদের অ্যাকচুয়াল কারণটা কি বা রিজনটা কি? মনে করেন এখন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন এই যে ক্লাসটা আমি কন্ডাক্ট করতেছি, এই ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে আগে দেখেননি, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। এখন আমি বলছি যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাই না? এখন আমি হয়তো 10টায় লিঙ্ক দিতে পারলাম না, আমার 10 মিনিট লেট হলো। অনেকে গ্রুপে কোশ্চেন করে না যে আজ কি ক্লাস হবে, এই গ্রুপে ক্লাস কখন শুরু হবে, ক্লাস কি হচ্ছে? এই প্রত্যেকটা কথা প্যাসিভ রিলেটেড। আমরা নিজেরাও জানি না আমাদের ডে টু ডে লাইফের কত কথা বাংলায় আমরা হর হামেশা এই প্যাসিভ ব্যবহার করে বলি, বাট ইংলিশে এই প্যাসিভের প্রপার কানেকশন মানে প্রপার ইউজ না থাকার কারণে, আমরা না করতে পারার কারণে অনেক কথা ইংলিশে আমরা বলতে পারি না। যেমন, কথাটা একটু মনোযোগ দিয়ে বলছেন, কইছিলাম, একটা মিনিট একটু ওয়েট করেন, জাস্ট ওয়েট আ মিনিট। একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি এখানে একটু ওরা ডিসকানেক্ট হয়ে গেছে। তো প্যাসিভটা কেমন? আমি যদি আপনাদেরকে এরকম একটা কথা বলি যে আমি আজ রাত আহ কয়টার সময়, আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। মনে করেন এই কথাটা আমি আপনাদেরকে বললাম, কি বললাম? যে আমি আজ রাত 10টায় ক্লাস নিব। এটা আমার ইংলিশে কি হবে? ইংলিশে এই কথাটা এইভাবে হবে যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। কথাটা বোঝেন? এখন এটা কোন টেন্সে লিখছি আমি? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। এই যে কথাটা আমি লিখলাম, এই কথাটা আমি কোন টেন্স মেনটেন করে লিখলাম? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m, এটা
যারা টেন্স বোঝেন বা চেনেন এটা দেখছেন যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? ফিউচার ইনডিফিনিট। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, মনে করেন আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো অ্যাডমিন আছে, যদি অন্য কেউ আপনাদেরকে এই মেসেজটা দেয়, যদি কথাটা এইভাবে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, অর্থাৎ কে নিবে, কাজটা কে করবে সেটা বলছে না, সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, আমি ক্লাস নিব এটা না বলে যদি জাস্ট এই ক্লাসের উপর ফোকাস করা হয়, যদি এইভাবে কথাটা বলা হয় আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, তখন ইংলিশটা কেমন জানেন? ইয়োর ক্লাস উইল বি টেকেন, নেওয়া হবে, উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে। 10 p.m. টুডে কি বললাম? ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে। তাহলে এইখানে এই উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, উইল বি প্লাস ভি3 এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ এই টেন্স মডেল সেমি মডেলের যে স্ট্রাকচার গুলো আছে প্রত্যেকের একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। সেটা কখন হয়? যখন কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যখন কাজ করতে পারে না। সেটা কেমন? যেমন মনে করেন আমি এই যে কথাটা বললাম, আপনি যদি, আপনি তো আমাকে চেনেন না যে কে ক্লাস নিবে, আপনি আজকে নতুন আসছেন তাই না? তাহলে আপনি দেখছেন যে এখানে ক্লাস হয়, কে ক্লাস নিবে আপনি জানেন না, তো আপনি এটা বলতে পারছেন না যে আপনি কখন ক্লাস নিবেন। আপনি যদি এইভাবে একটা কথা বলেন যে আজকের ক্লাসটা কখন শুরু হবে, আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে, কেউ কি ট্রান্সলেট করতে পারবেন এই বাক্যটাকে? এই বাক্যটা ইংলিশে কি হবে? আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, আপনি একটু করার চেষ্টা করেন তো। আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটা ইংলিশে কি হবে? আবারও বলছি, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এটা ইংলিশে কি হবে? ভেবে দেখেন তো পারেন কিনা। দেখবেন আপনি ভুল করবেন। কেন জানেন? এখানে আমি ফোকাস করছি কার উপর? ক্লাসের উপর। অর্থাৎ কে নিবে সেটা বলছি না, ক্লাস ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে দেখেন এটা ইংলিশে এরকম হয়, হোয়েন উইল আওয়ার ক্লাস বি, কখন নেওয়া হবে, যেহেতু এর আগের বার পুরো টেক দিয়েছি, শুরু বলতে স্টার্টেড বা বিগান দিতে হতো। হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ডাবল ইউএস ওয়ার্ড, দেন উইল অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? ইনস্ট্যান্টলি কয়জন বলতে পারে? কয়জনের মুখের উপর থাকে? ইনস্ট্যান্ট প্র্যাকটিস কয়জন করতে পারে? অর্থাৎ when will our class be taken today, when will our class be taken today, কখন আমাদের আজকে ক্লাসটা নেওয়া হবে, এটা আমরা অনেকেই পারি না। এবং এটা না পারার কারণে এই ল্যাঙ্গুয়েজটা থেকে আরো এক ধাপ পিছিয়ে আছি, এবং আমরা নিজেরাও জানি না যেটার জন্য আমরা পিছিয়ে আছি। কেন জানেন? কারণ আপনি যেখানেই কোর্স করতে যান না কেন, যে বই পড়েন না কেন, সব টিচারই জানে যে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস চেঞ্জিং, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা পড়তে হয়। কিন্তু আমরা প্যাসিভ কিভাবে শিখি? আমরা প্যাসিভ এইভাবে শিখি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ করো, রাইস ইজ ইটেন বাই মি, এই বাই মি বাই হিম, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই এর ব্যবহার হবে, এইভাবে আমরা প্যাসিভ শিখি। বাট এরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করা, ট্রান্সফর্ম করা। আমি এই প্যাসিভ শিখবো না, আমি ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখবো। ডিরেক্ট প্যাসিভের ব্যবহার মানে কি? ডিরেক্ট ব্যবহার মানে কি বোঝেন কিছু? যেমন দেখেন, একটা মিনিট, এইমাত্র পাচ্ছে, একটা মিনিট। ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা কি, এইটা আপনাদেরকে একটু বুঝতে হবে। মনে করেন আপনি এখন বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন, কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন এবং সেখানে আপনার কিছু আহ, মাছ কেনা দরকার, বা আপনার কিছু ফুল কেনা দরকার। তো আপনি সুপার শপে না গিয়ে মাছের কাঁচা বাজার খুঁজতেছেন লন্ডনে। এখন দেখেন, আপনি ওই দেশে যাওয়ার পর আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে এক্সকিউজ মি, কুড ইউ টেল মি অর ক্যান ইউ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় এটা আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই কথাটা আপনি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন তো। কি বললাম? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ইংলিশ কি হবে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস পারে না। কেন জানেন? কারণ এটা প্যাসিভ। সাবজেক্ট কি? মাছ। মাছ নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের হাত পা আছে না, তার মানে এটা প্যাসিভ। তাহলে কিভাবে করতে হয় জানেন? দেখেন, ওয়ার ইজ ফিশ,
বা ফিশ প্লুরাল ফর্মেও ফিশ, সিঙ্গুলারেও ফিশ ব্যবহার করা যায়। সো হোয়ার ইজ ফিশ সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড ইন দিস মার্কেট। তো এই যে বাক্যটা আমি লিখলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, বাট আমরা এটা জানি না, ডিরেক্ট ব্যবহার করতে পারি না। এজন্যই আমরা অনেক দুর্বল, আমরা ল্যাঙ্গুয়েজে পিছিয়ে পড়ি। মনে করেন আপনি শহরে থাকেন, ঈদের ছুটিতে গ্রামে গেছেন, এবং গ্রামে গিয়ে দেখছেন আপনাদের গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করেছে। এখন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে নামাজ পড়তে গেলেন, তো তাকে বলছেন, বা এই আমাদের গ্রামে তো ভালো একটা মসজিদ তৈরি হয়েছে, ইটস আ ভেরি ইউনিক মস ইন আওয়ার ভিলেজ। সেই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই কথাটা আপনি আপনার বন্ধুকে বলছেন। কে তৈরি করেছে এটা আপনি কিন্তু বলছেন না, আপনি দেখছেন কি মসজিদ, আপনি আপনার ভালো লাগছে কোনটা দেখে, মসজিদটা দেখে। তো আপনি ফোকাস করবেন কার উপর, মসজিদের উপর। কিন্তু মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে না, কেউ একজন করেছে, কিন্তু কারা করেছে, কে করেছে সেটা আমার দরকার না। আমি জাস্ট ওই মসজিদটার সম্পর্কে কিছু ডিটেলস আমি জানতে চাচ্ছি। তো আমি আমার বন্ধুকে বলছি যে এই মসজিদটা কবে তৈরি হয়েছে, আমাকে বলতে পারো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে। তো এটা যদি প্রেজেন্ট পারফেক্টে হয়, কবে হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট, যদি বলেন হয়েছিল, পাস্ট ইনডিফিনিটে করতে হয়। তো এটা ইংলিশ কি জানেন, দেখেন, কবে বলছি না, তাহলে হোয়েন, হোয়েন হ্যাজ দ্য মস, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের বাংলা হচ্ছে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড। একটু ভাবেন তো, এই কথাটা কতজন ইংলিশে বলতে পারেন ইনস্ট্যান্টলি। এখানে কোনো বাই মি বাই হিম লিখছি, কোথাও বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, না, এটা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। বা আমি যদি বলতাম এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড, এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার, ওয়াজ আর প্লাস ভি থ্রি। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। সো এগুলো হচ্ছে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এইটা আমাদেরকে শিখতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট বাই মি না, এখানে কোনো বাই মি বাই হিম কিন্তু এগুলো লিখিনি আমি, এগুলো ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। তো এইটা আমি করাবো আপনাদের নেক্সট ক্লাসগুলো থেকে, আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাস এটা আছে। তাহলে এই চারটা বিষয় যেটা আমি লিখলাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যদি এইগুলোর উপরে ভালো কনসেপ্ট আপনার থাকে, আপনি দ্রুত ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আমার স্টুডেন্টদেরকে আমি এটা করে থাকি, এগুলোকে মেনটেন করেই কনভারসেশন প্র্যাকটিস, প্রেজেন্টেশন প্র্যাকটিস বা ট্রান্সলেশন গুলো সলভ করতে হয়, তাহলে আর কোনো কিছুই বাকি থাকে না, ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে শেখা যায়। কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আমি যে কথাগুলো বললাম, কিছু কি জানতে পারলেন বা শিখতে পারলেন এই জায়গাটা থেকে, যা যা বললাম এই সম্পূর্ণ ক্লাসটা এই পর্যন্ত? হ্যাঁ, অনেক ধন্যবাদ। মানে আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আপনারা তো মানে একটা ইনস্ট্রাকশন তো আপনারা পাচ্ছেন, মানে এতটুকু তো বুঝতে পারছেন যে এই ভাষা আমরা, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে শেখেন, যারা বুঝতে পারেন না আমার শেখার ওয়েটা কি, ঠিক কতটুকু পড়বো, কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কি লাগবে। তাহলে এটা কি আপনারা বুঝতে পারছেন মূলত কোন বিষয়গুলো দরকার, যেগুলো বললাম যে ভোকাবুলারির জন্য ভার্বের ফর্ম মেইনলি দরকার হয়, বা টেন্সের স্ট্রাকচারের কথা, মডেল ভার্ব, এটা বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, আপনারা পরে আবার দেখতে পারবেন। একটু ওয়েট করেন, অনেক স্টুডেন্ট তো, দুটো মিট নিয়ে ক্লাস নিচ্ছি। মিটের একটা প্রবলেম হয়েছে, আমি যে মিট গুলো দিয়ে ক্লাস নেই এগুলো প্রিমিয়াম মিট, আমার পে করে কিনতে হয়, বাট এখন এটা পাওয়া যাচ্ছে না, আমি জানি না এটা দিয়ে কতদিন কন্টিনিউ করতে পারবো। এটা না হলে আমার জুম দিয়ে নিতে হবে এর পরবর্তী ক্লাস হয়তো, বাট মিটে বেশি সহজ হয় আমার জন্য আর কি, এবং অনেক বেশি স্টুডেন্ট জয়েন করানো যায়। তো দেখি, যদি না হয় তাহলে জুম দিয়ে নিব। বাট যে বিষয়গুলো বলছি আপনারা সবাই কথা বলতে পারবেন, একটু ওয়েট করেন, অনেক বেজে গেছে। এখন আমি আরেকটা বিষয় একটু দেখাই দিব, সেটা হচ্ছে এই যে টেন্সের ব্যবহার, মডেল সেমি মডেলের কথা বললাম, এগুলোকে তো আমরা ব্যবহার দেখলাম, কিন্তু আমি একটা কথা ফার্স্টে বলছিলাম, যারা মোটামুটি গ্রামার বোঝেন বা এই স্ট্রাকচার গুলো বোঝেন কিন্তু ইংলিশে স্পিকিং করতে পারেন না, প্রেজেন্টেশন দিতে পারেন না, সেটা কিভাবে দিতে হয়, এটা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র এই ভার্বের ফর্মের উপর কনসেপ্ট রাখতে হয় বা মনোযোগটা রাখতে হয়। কেমন জানেন, দেখেন, হাউ ক্যান ইউ কিপ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন আ সার্টেন টপিক, কিভাবে একটা সার্টেন টপিকের উপর আপনি ইংলিশে স্পিকিং করতে পারেন বা প্রেজেন্টেশন দিতে পারেন, এই বিষয়টা আমি এখন একটু আপনাদেরকে দেখাবো। তো এই জায়গাটাতে দেখেন,
এখানে আমার টপিকটা হচ্ছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি। যেহেতু আজকে ফার্স্ট ডে, সো আমি হার্ড প্রেজেন্টেশনের ভিতরে যাব না। আমার থার্ড ক্লাসে বা ফিফথ, সরি সিক্সথ ক্লাসে আমার আইএলটিএস এর কিউ কার্ড টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন আছে, সেগুলো আমি তখন দেখাবো। বাট আজকে আমি একটা বেসিক প্রেজেন্টেশন নিয়ে কথা বলছি। জাস্ট এইটা একটু আগে দেখেন কিভাবে সার্টেন একটা টপিকের উপর কথা বলা যায়। এখানে বলছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আই মিন আপনার দৈনন্দিন কাজ সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। হোয়াট ডু ইউ ডু এভরিডে। হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু এভরিডে, সো হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজগুলো কি, এটা কিভাবে আপনি ডেসক্রাইব করবেন। তো আমার রেগুলার অ্যাক্টিভিটিস বা প্রতিদিনের কাজকর্মগুলো যখন আমি ইংলিশে ডেসক্রাইব করতে যাব বা বলতে যাব, তখন আমাদের কি করতে হয় জানেন? আমাকে আগে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। আমি যখন একটা টপিকের উপর কথা বলবো, টপিকটা কোন ধরনের, কোন টাইমের উপর আমাকে কথাটা সাজাতে হবে বা এগোতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমার ডেইলি অ্যাক্টিভিটিস অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যে কাজগুলো করি, তার মানে আমার এখানে নিয়মটা কি? আমি আবারও বলছি, ইংলিশে কথা বলবেন বা লিখবেন, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব ইউজ করবেন, এবং এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম আপনাকে ইউজ করতে হবে। যে এখানে দেখেন আমি ইয়েলো কালার দিয়ে এটা হাইলাইট করছি। আপনি শুধু এই টপিকটা, যে কোনো টপিকের উপর কথা বলার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন। পাস্ট টেন্স রিলেটেড যদি কোনো টপিক থাকে, ফিউচার বা মরাল রিলেটেড যদি কোনো টপিক থাকে, তাহলে সেই প্রেজেন্টেশনের যে অ্যান্সার, সবগুলোই ওই মডালে হয়, সবগুলোই পাস্টে হয়। মিক্সড স্ট্রাকচার হয় না কখনো একটা প্রেজেন্টেশনের ভিতরে। তো এইটা যদি আগে বোঝা যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আগে বোঝা যায়, যে আমার টাইমিংটা কেমন, টপিকটা কোন ধরনের, কোন ধরনের টেন্স আমার বা ভার্বের ফর্ম আমাকে ইউজ করতে হবে, এটা বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়। তো আগে আমরা এটা একটু দেখি। দেখেন কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। স্পিকিং করতে হলে বা প্রেজেন্টেশন দিতে হলে আগে একটা গ্রিটিংস দেওয়া লাগে, ভালো একটা ইন্ট্রোডাকশন, একটা সূচনা করতে হয়। যেমন এই যে এখানে লেখা আছে দেখেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর মানে সামনে বোঝাচ্ছে, কিন্তু এখানে আপনাদের সামনে আমি সাকিব বলছি, এখানে বিফোরের পরিবর্তে ইন ফ্রন্ট অফ ইউ বলা যায়। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার দেখেন এখানে কি বলছে, এইখান থেকে মেইন প্রেজেন্টেশনটা শুরু। যে আই গেট আপ, সাবজেক্টের পরে যে ভার্ব, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বি ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা বাক্যগুলো। তো কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি আহ, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি। এরপর কি বলছে দেখেন, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। অ্যান্ড আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করি। অ্যান্ড আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে একটা মানুষ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, এটাকে যখন আমি ইংলিশে ডিসক্রাইব করতে চাচ্ছি বা ডিসক্রাইব করতে যাচ্ছি, সাবজেক্টের পরে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মটা, বেস ফর্মটা ইউজ করছি, তাহলে আমার ডে টু ডে লাইফের প্রতিদিনের কথাবার্তাগুলোকে আমি ভালোভাবে ডিসক্রাইব করতে পারছি। এখন দেখেন আমি কি বলছি, আমরা শুধু একটা সার্টেন টাইমের উপর মেনটেন করে কিন্তু আমরা কনভারসেশন কমিউনিকেশন চালিয়ে যেতে পারি না। আমাদের বিভিন্ন পরিস্থিতিতে সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন মানে কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। টেন্স মানে কি? ভার্বের ফর্মের পরিবর্তন। যেমন আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, এখন রাত 11টা 38 বাজে, আমি যদি আপনাদেরকে বলি যে হোয়াট ডিড ইউ ডু টুডে, আপনি আজকে সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, এইটা কি আপনি এই ভার্বগুলো ব্যবহার করে বলতে পারবেন? অতীতের কথা বলছি, অর্থাৎ সময়ের পরিবর্তন করছে। আপনি বলবেন যে গতকাল তো আমি এই টাইমে ঘুম থেকে উঠছিলাম,
তারপর ব্রেকফাস্ট করে অফিসে গেলাম বা কলেজে গেলাম, আমার এক কলিগের সাথে দেখা করেছিলাম, তারপর লাঞ্চ করলাম, এই টাইমে বাসায় ফিরছিলাম, আমার স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে একটু শপিংয়ে গেছিলাম, সন্ধ্যাবেলায় বাসায় এসে একটু নামাজ পড়লাম, টিভি দেখলাম, একটু ইংরেজি চর্চা করতে বসছিলাম। তো এই যে করেছিলাম, গিয়েছিলাম, বসেছিলাম, নিয়েছিলাম, দিয়েছিলাম, বাংলাটা বুঝবেন, অতীতের কোনো কাজ, এটা আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এখানে দেখেন গ্রিন কালার দিয়ে আমি ভার্বগুলোকে হাইলাইট করছি, এবং এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে অনেকে ওয়াজ ওয়্যার বা ডিড মনে করে, বাট না, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যেমন দেখেন, ওইভাবে একটা গ্রিটিংস দেওয়া, এরপর এইখান থেকে মেইন বডি পার্ট শুরু। দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, গেটের পাস্ট ফর্ম কি? গট। তাহলে কি বলছে? আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস, আমি মুখ ধুয়েছিলাম। অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। দেখছেন, ল বা লাম পাস্ট টেন্স, কিন্তু আমার সাবজেক্টের কিন্তু পরিবর্তন হয়নি, অবজেক্টের পরিবর্তন হয়নি। পরিবর্তনটা কোথায় হয়েছে? পরিবর্তনটা কিন্তু আমার ভিতরে ভার্বের ফর্মে হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন আমি কি বলছি, আহ, কোথায় গেল? হ্যাঁ, এরপর বলছে যে আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমি কিছু ব্রেকফাস্ট করেছিলাম। আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, 2টায় লাঞ্চ করেছিলাম। অ্যান্ড আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। হ্যাঁ, দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। অ্যান্ড আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour, আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, সো দ্যাট ওয়াজ মাই ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস। এখন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। গেটের পাস ফ্রম গট, ব্রাশের পাস ফ্রম ব্রাশড, ওয়াশের পাস ফ্রম ওয়াশ, টেকের পাস ফ্রম টুক, কামের পাস ফ্রম কেম। হ্যাঁ, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, অনেকে স্পেন্ডেড বলে ফেলে, বেশিরভাগ ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম ইডি থাকে, বাট না, সেন্ট সেন্ট। তেমনি ভাবে স্পেন্ড, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। সো এই যে ভার্বের পাস্ট ফর্ম গুলো ব্যবহার করার মাধ্যমে অর্থটা কি প্রকাশ পেল? অতীতে আমি কি করেছিলাম, গিয়েছিলাম, করেছিলাম, পড়েছিলাম। তাহলে দেখেন, ইংলিশে কথা বলা কিন্তু কঠিন কিছু না। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেইট ল্যাঙ্গুয়েজ, বাট আমি কি বললাম, আপনার এই সময়ের পরিবর্তন করাটা শিখতে হবে। এই দেখেন, অনেকেই বলে যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? দেখেন, পার্থক্য হচ্ছে এটা, ফ্রি কোর্সে অনেক স্টুডেন্ট থাকে, আনমিউট করা যায় না ওইভাবে। কিন্তু পেইড কোর্সে 30 জন করে স্টুডেন্ট থাকে প্রত্যেকটা ব্যাচে, আনমিউট করে সেখানে ক্লাস নেওয়া যায়, কারো কোনো কোশ্চেন থাকলে সে করতে পারে। এবং এই যে টপিকগুলো পড়ালাম, এইটার উপর আপনি সেখানে প্রেজেন্টেশন দিতে পারছেন, স্পিকিং করতে পারছেন, সেখানে ভুলটা হলে আমি ধরিয়ে দিতে পারতেছি। অর্থাৎ পেইড কোর্সের বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। ফ্রি কোর্স কি? এটা অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। তো আপনি একটা ভাষা শিখতে আসছেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন, একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার জন্য আপনার টু ওয়ে কমিউনিকেশনটা দরকার। আমি ক্লাস নিচ্ছি, আপনি শুনতেছেন, দেখতেছেন, শিখতেছেন, শিখে বসে থাকলে হবে না। এরকম হাজারটা ক্লাস করেন, কোনো লাভ হবে না যদি না আপনি আপনার মুখ দিয়ে কথা বের করেন। অর্থাৎ আপনি সায়েন্স পড়তেছেন না বা ম্যাথ পড়তেছেন না যে আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে, আহামরি কিছু মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে কাজ করতে হবে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট যদি আপনি শিখতে চান। অর্থাৎ আমি যে বিষয়গুলো পড়াচ্ছি, এগুলো আপনার ব্রেনে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। আপনি যদি কথা বলতে না পারেন, স্পিকিং করতে না পারেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট করতে না পারেন, আপনি কখনোই হাজারটা ক্লাস করে আপনি শিখতেছেন, শিখবেন, শিখে যাবেন, ওই শেখা শেষ নামাতে পারবেন না। কিন্তু আপনি যদি একবার কথা বলা শুরু করেন, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। তো আমার এই পেইড কোর্সের বেনিফিট এইটাই, প্রত্যেকটা স্টুডেন্ট স্পিকিং করতে পারে, কথা বলতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, টু ওয়ে কমিউনিকেশন থাকে, ফেসবুকের প্রাইভেট গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপের অ্যাসাইনমেন্ট সাবমিট করা গ্রুপ থাকে, তারা দ্রুত ডেভেলপ করতে পারে আমার কেয়ারটেকের মাধ্যমে। কিন্তু ফ্রি ক্লাসে তো আপনি এক একজন এক এক জায়গা থেকে আসতেছেন, যাচ্ছেন, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন, আমার অতটা রেসপন্সিবিলিটি নেওয়ার দরকারই বা কি? কোনো দরকার আছে? আমি যদি ক্লাস না নেই, আপনার কিছু করার আছে? নাথিং। এটা আমি আমার প্লেজার, আমার আনন্দের জায়গা থেকে আমি নিচ্ছি, আমার ফ্রি টাইমে আমি নিচ্ছি। এবং এটা কেন করতেছি দেখেন, শত শত স্টুডেন্ট আছে যারা বড় বড় জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানে পড়ে, 60 ঘন্টার ক্লাস, এতগুলো ক্লাস প্যাকেজ, হ্যাঁ, আপনি দ্রুত শিখতে পারবেন। বা আমরা
সঠিক গাইডলাইন পাই না, অরিজিন জিনিসটা বুঝি না। আমি এখানে সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি যে ল্যাঙ্গুয়েজটা মূলত কি, কোন জায়গা থেকে শুরু করতে হয়, এর ভিতরে কি আছে, আমরা কেন এটা পারি না, ঠিক কোন জায়গাগুলোর উপর কনসেপ্ট থাকলে দ্রুত ডেভেলপ করতে পারবো। এই ফ্রি ক্লাস হচ্ছে জাস্ট সেইটাই, আপনাকে একটা সঠিক গাইডলাইন আমি দিচ্ছি। বাট রেগুলারিটি ক্লাস করলে, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু প্রফেশনাল হওয়া, এক্সপার্ট হওয়া, কমিউনিকেশন করা, এর জন্য আপনাকে অবশ্যই টু ওয়ে কমিউনিকেশন দরকার, আপনার স্পিকিং পার্টনার দরকার, বা আপনি একটা টপিকের উপর স্পিকিং করছেন, সেখানে ভুল হলে তার ধরায় দেওয়ার লোক দরকার। তো সেটা আমার এই পেইড কোর্স থেকে স্টুডেন্টরা সেটা পেয়ে থাকে। এই পার্থক্য কিন্তু এইটাই। কারণ এই কথাটা অনেকেই বলে, অনেকেই প্রশ্ন করে যে এখানেও তো লং টাইম ধরে ক্লাস নিচ্ছেন, ওখানেও ক্লাস নেন, তাহলে পার্থক্যটা কি হলো? তো পার্থক্য এইটাই, টু ওয়ে কমিউনিকেশন থাকে পেইড কোর্সে, আর এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখন দেখেন, এখন যদি সময়টাকে আমি আরেকটু পরিবর্তন করি, সেটা কিভাবে? আমার আমার পেইড কোর্সে যে নতুন ব্যাচ, অনেক আগের ব্যাচের স্টুডেন্ট যারা ফ্রি ক্লাস করে গেছে, ভর্তি হতে পারেনি, ভর্তি হচ্ছে, এখন ভর্তি চলতেছে। নতুন ব্যাচ 9 তারিখ থেকে শুরু হবে এই মাসের, অর্থাৎ আগামী সোমবার থেকে এই ফ্রি ক্লাসগুলো চলবে। বাট 9 তারিখ থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ এই রাত 10টায় শুরু হবে। এটা হচ্ছে শনি সোম বুধ শুক্র, সপ্তাহে 4 দিন থাকে। এটা 2,000 টাকা কোর্স ফি। 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন আপনারা যারা করবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিতে পারবেন। অর্থাৎ ভেঙে ভেঙে টাকা পরিশোধ করার সুযোগ এখানে আছে। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে এটা করতে পারবেন। এটা 3 মাসের কোর্স, একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পিকিং, রাইটিং সবকিছুই কভার হবে। আর যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ হবে। যারা হাউস ওয়াইফ, স্টুডেন্ট, টিচার, জব হোল্ডার, যে কেউ করতে পারবেন। এবং এই কোর্সটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং সবগুলো ক্লাসের উপরে আপনার স্পিকিং টেস্ট আছে, আপনার মানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, সব সব ফ্যাসিলিটিস এখান থেকে আপনি পাবেন। তো সেটা পরের কথা, আগে আপনারা যে ফ্রি ক্লাসগুলো করছেন এগুলোই করতে থাকেন, দেখতে থাকেন। আমি এতটুকু বলতে পারি, এগুলোই করে গেলে আপনার মনে থাকবে আমার কথা, যে এইভাবেই ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম। কারণ আমি অনেক পরিশ্রম করে শেখাই, আমি যাদেরকে শেখাই। তো এখানে দেখেন, ফিউচার অ্যাক্টিভিটিস যেটা, সেটা কি আছে? এখানে বলছে যে হোয়াট উইল ইউ ডু টুমোরো, অর হোয়াট উইল বি ইউর টুমোরোজ অ্যাক্টিভিটিস। মনে করেন আপনি এখন আমার ক্লাস করছেন, তাই না? এখন এই যে 12টা বাজতে গেছে, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, আপনারা এতগুলো স্টুডেন্ট এখনো পর্যন্ত আছেন আমার সঙ্গে, ক্লাসগুলো করছেন। ইটস আ প্লেজার। যদি কিছু শিখতে না পারতেন, শেখাতে না পারতাম, এত পর্যন্ত থাকতেন না এতক্ষণ, তাই না? একটা মানুষের কনসেন্ট্রেশন কতক্ষণ থাকে একটা বিষয়ের উপর? থাকে না। তো দেখেন, এখন 12টা বাজতে গেছে, এখন আমাদের অনেকেরই ব্রেনে আগামীকালকের প্ল্যান সেট আপ করা থাকে না, যে আমি আগামীকাল এইখানে যাব, ওর সাথে দেখা করব, বা এইভাবে এই এই কাজগুলো করব। তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, এখন তো রাত 12টা বাজতে গেছে, তো আপনি আগামীকাল সকালে উঠে কি করবেন, আপনার আগামীকালকের কাজগুলো কি হবে? এখন আপনি আমাকে বলছেন যে স্যার আমি আগামীকাল এই টাইমে উঠবো, ব্রাশ করব, নামাজ পড়বো, এক্সারসাইজ করব, যেহেতু শীতকাল, তারপর অফিসে যাব, আমার এক কলিগের সাথে দেখা করব, লাঞ্চ করব, এই টাইমে বাসায় ফিরবো, যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। তো এই যে আমার সময়ের পরিবর্তন করে শিখতে হবে। আমি কি বললাম, যে একটা সার্টেন টপিকের উপর আমরা কিন্তু কথা বলে এগিয়ে যেতে পারি না, টাইমের পরিবর্তন করতে হবে। তো এখন আপনি যদি বলেন যে আমি এটা করব, ওটা করব, এখানে যাব, সেখানে যাব, অর্থাৎ ভবিষ্যতের কাজগুলোকে কিভাবে বলবেন? আমার শ্যাল অথবা উইল প্লাস বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, নট পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এবং এই কথাগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়, আই এবং উই এর সঙ্গে, অন্য কোনো পার্সনের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী উইলের ব্যবহারটা হয়ে থাকে সব জায়গায়। তো শেয়াল কি স্কিপ করে যদি আপনারা উইলের ব্যবহার করেন, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। তাহলে আবারও বলছি, দেখেন এখানে কি বলছি, ফিউচারে কথাটা কিভাবে বলছে, যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। দেখেন আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করবো। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। দেন আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন, আচ্ছা, আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ, আমি ফ্রেশ হব, অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM।
5টায় অফিস থেকে বাসায় ফিরবো, দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m, দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m, আমি বেডে ঘুমাতে যাবো এই টাইমে। সো ইট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, জাস্ট একটা সাবজেক্ট নেবেন, এই দেন আর আফটার দ্যাট লিখছে, এখানে আরো অনেক লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করা যায়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, মোর ওভার, ফর দ্যাট রিজন, বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড আছে, সেগুলো অ্যাডভান্স প্রেজেন্টেশনগুলোতে আছে। যেহেতু এটা ফার্স্ট প্রেজেন্টেশন বা বেসিক, এই জন্য এই দুটো আমি দিয়ে রাখছি যাতে কঠিন না হয়। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন করতে হবে। এইখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে 3টা টাইমের উপর। আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস গুলোকে এখানে ডিসক্রাইব করেন। আমার পেইড কোর্স স্টুডেন্ট এটা করে, ইউটিউবে ক্লাস রেকর্ড আছে, আপনারা পাবেন, দেখলে বুঝতে পারবেন তারা কিভাবে স্পিকিং করতেছে। সেখানে ভুলটা হলে আমি ধরাই দেই। অর্থাৎ আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনি গতকাল সারাদিন কোন কাজগুলো করেছিলেন, সাবজেক্ট বসান আই, যে কাজটা করেছিলেন তার ইংলিশ ওয়ার্ডটা বসান, দেখবেন ভার্ব অটোমেটিক্যালি চলে আসবে। আপনি আগামীকাল সারাদিন কি করবেন, এগুলো নিজের অ্যাক্টিভিটিস গুলোর সঙ্গে কম্পেয়ার করে কথা বলতে হবে। নিজের ব্রেন দিয়ে আইডিয়া ডেভেলপ করতে হবে। মিরর, আয়নার সামনে দাঁড়ান, মোবাইলে ভিডিও করেন, তাহলে কি হয় জানেন, নিজের ভিতরে কনফিডেন্ট কাজ করে, প্লেজার কাজ করে। একবার কথা বলা শুরু করলে আপনি একটা আনন্দ পাবেন, আপনি একটা কনফিডেন্ট পাবেন, আপনি ল্যাক ফিল করবেন না। কিন্তু যারা ভয় পায়, যারা শুধু শিখে যায়, যারা মনে করে আগে শিখি তারপরে আমি বলবো, বাট না, এখনই কাজ করা শুরু করে দিবেন, দেখবেন তাহলে দ্রুত আপনি আপনার ডেভেলপমেন্ট পাবেন। স্পিকিং করা শুরু করতে হবে, এবং এটা যদি টিচার মেন্টরের অধীনে থেকে করা যায় সেটা বেশি ভালো হয়, দ্রুত ডেভেলপ করা যায়। আমি যাই শিখাই না কেন, স্পোকেন রুলস বলেন, গ্রামার বলেন, আমি কিন্তু তার প্র্যাকটিক্যাল ইউজটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেইন বিষয়। তো আরেকটা কথা বলে রাখি, দেখেন সেই কোন জায়গা থেকে শিখায় আসতেছি, সেই সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, জেরান ইনফিনিটিভ পার্টিসিপল নিয়েও কথা বললাম, ভার্ব, অ্যাডভার্বের ব্যবহার, কমপ্লিমেন্টের ব্যবহার, মানে এই যে ক্লাসটা আমি নিলাম 2 ঘন্টার, এটা 4-5টা ক্লাসে ভাগ করা যায়। আপনি যে কোনো একটা পেইড কোর্স করে আসেন আর আমার একটা ফ্রি ক্লাস করে যাবেন। আপনি যদি বেটার কিছু না পান তখন আপনি আমাকে বলবেন, আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি বা পড়িয়ে থাকি। তো যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো বা দরকার, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা আমি পাঠিয়ে দিলে নিজেদের মতো করে নিজেদের অ্যাক্টিভিটিস গুলোকে ডেসক্রাইব করতে পারেন। এইভাবে নিজেরা একটা প্রেজেন্টেশন তৈরি করেন, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ফর্মটাকে মেনটেন করে। এই টাইমের পরিবর্তন করা শিখতে হবে। পরিবর্তনটা কিভাবে হয়, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এটা করতে পারলে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি ভোকাবুলারির আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটু বলে রাখি, অনেকেই পেইড কোর্স করতে চাই, পেইড কোর্সের জন্য নক দেয়। আমি এই ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি, যারা করবেন না দরকার নেই, এখানে কাউকে জোর করছি না বা কারো করতে হবে না। কিন্তু আমি একটা কথা বলে রাখি, পেইড কোর্সের কথা শুনলে অনেকে ভয় পায়, ভাবে কি না কি জানি, এবার মনে হয় টাকার পয়সা চাইবে। বাট না, দেখেন, এটা আমি কিভাবে পড়াই, এই লোকটা তার স্টুডেন্টদেরকে কিভাবে পড়ায়, তার গাইডলাইনটা কি, বা তার কোর্সের ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো কি, বা কোর্সের প্ল্যানটা কি, এটা যদি আপনারা জেনে যেতে পারেন, আপনার কোর্স করতে হবে না, এই প্ল্যান মেনটেন করে আপনি নিজের মতো করেও শিখে ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তো এটা জানা দরকার, আপনার কোর্স করার দরকার নেই। যারা পারবেন না, সামর্থ্য নেই, করবে না, যারা করে তারা এমনিতে আমার কোর্স করে। ইউএসএ, ইউকে, সাইপ্রাস, সিঙ্গাপুর, হংকং থেকে প্রচুর স্টুডেন্ট আছে যারা 1-to-1 পার্সোনাল ক্লাসও করতেছে, 25,000 30,000 টাকা কোর্স ফি দিয়ে। তো এটা সমস্যা না। মেইন বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে যে ভাষার ভিতরে কি আছে। এতক্ষণ তো আমি দেখালাম, শেখালাম, এখন আমি একটু দেখাই যে আমার স্টুডেন্টদেরকে আমি কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। বা এটা একবারে বলে দিলে হয় কি, আর পরে বলা লাগে না, কারণ অনেকে ইনবক্সে বারবার হোয়াটসঅ্যাপে নক দেয়, ডিটেলস জানতে চায়, বাট এখানে বলে দিলে আর ওইটা জানানো লাগে না। তো দেখেন, আগামী 9 তারিখ থেকে একদম নতুন ব্যাচ শুরু হবে। অনেকে নতুন ব্যাচ নতুন ব্যাচ করে পাগল করে দেয়, কারণ একটা ব্যাচ শুরু হলে আর সেটা 4-5টা ক্লাস হয়ে গেলে আর ভর্তি হতে পারে না। তো আগামী 9 তারিখ থেকে শুরু হবে, এবং এখানে সপ্তাহে 4 দিন ক্লাস, এই গুগল মিট অথবা জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি, মেইনলি মিটে নিয়েই। এরপর 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন যদি রেগুলার ক্লাস করেন। যদি আপনি না পারেন, আপনি আরও ক্লাস পাবেন, নতুন যে কোনো ব্যাচের সঙ্গেও শিখতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ যদি ক্লাস মিস করেন, আপনি যে কোনো ব্যাচের সাথে পড়তে পারবেন। অর্থাৎ আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার কাছে থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা, ওর ভিতরে। আবারও বলছি, এই কোর্সটাকে আমি এইভাবেই ডিজাইন করেছি যাতে করে যে কোনো বয়সের যে কেউ করতে পারে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কেউ করতে পারবেন। সেইভাবে এই কোর্সগুলোকে সাজানো। এবং আপনারা প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা
অনেক পারফেক্ট একটা কোর্স হবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতে হবে, রাত 10টায় নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা জব হোল্ডার যে প্রত্যেকেই যাতে তার লেজার টাইমে সময় বের করে করতে পারেন। এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন আপনারা রেকর্ড পিডিএফ ফাইল পাবেন, যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। আর আমার এই কোর্সটা যারা একদমই দুর্বল আছেন তারাও করতে পারবেন, একদম বেসিক থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে আমি সবকিছু শিখিয়ে থাকি। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো, যাতে করে একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা নিজের আয়ত্তে আনতে পারে। অর্থাৎ বেসিক গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন করা, ট্রান্সলেশন করা, সবগুলোতেই আপনি ডেভেলপ করতে পারবেন। রিডিং এর উপরে অনেকগুলো ক্লাস আছে, এবং এইখানে মোট ক্লাস হচ্ছে 70টা, এটা হিউজ ক্লাস। মানে আমার মেইন কোর্সের ক্লাস 50টা, বাকি ক্লাসগুলো হচ্ছে সব প্র্যাকটিস ক্লাস। তো এই ক্লাসগুলো কিভাবে হয় দেখেন, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল টপিকস, এটা বইয়ের ভাষার কোনো গ্রামার না, আমার মতো করে আমি পড়াবো। এটা পড়লে কি হবে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি ইউ উইল বি এইবল টু গিভ আ প্রেজেন্টেশন অর ফেস আ ভাইবা ইন ফ্রন্ট অফ ইউর অডিয়েন্স অর টিচার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যে কোনো প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, ডায়লগ, ব্লগ কনফিডেন্টের সাথে লিখতে পারবেন, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, যদি বেসিক গ্রামার জানা থাকে। বাট যদি গ্রামার না জানেন, শুধু যদি স্পোকেন শেখেন, আমি যদি আপনাকে বলি এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, যখনই আপনি নতুন করে বা নিজের মতো করে কিছু লিখতে বা বলতে যাবেন, কনফিউশনে পড়ে যাবেন। তো বেসিক গ্রামারটা জানা দরকার, সেটা আমি নিয়ে থাকি। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে শেখাবো আমি। এই টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো ডিটেলস ব্যবহার এই পেইড কোর্সে আমার এখানে আছে। এখানে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সেভাবেই ধারাবাহিকতা মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আমি এটা শিখাই। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। অর্থাৎ যারা রাইটিং এ দুর্বল, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট ফেস করছেন, বা ট্রান্সলেশনের জন্য প্রবলেম ফেস করছেন, যারা আইএলটিএস এর রাইটিং এর প্রবলেম নিয়ে প্রবলেম ফেস করছেন, তাদের জন্য এই ক্লাসগুলো হবে একটা মাস্টার্স। এখানে 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর। তো এই ক্লাসগুলো আমি নিব স্পিকিং কমপ্লিট করার পর। এরপর যে ক্লাসগুলো থাকবে সেগুলো সব প্র্যাকটিস ক্লাস। এখানে কনভারসেশন, সার্টেন টপিকের উপর কনভারসেশন করাবো আপনাকে, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। অর্থাৎ একটা টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারে যে বাক্যগুলো আছে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোন টেন্স মেনটেন করা, না মডাল না প্যাসিভ মেনটেন করা, এইটা আমি ইন ডিটেলসে বুঝিয়ে দিব। অর্থাৎ রিডিং করে সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে দিব। তাহলে কি হবে, আপনার রিডিং স্পিড বাড়বে, ভোকাবুলারি ক্লিয়ার হবে, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবেন, এবং কোশ্চেনের এগেইনস্টে আপনি নিজের মতো করে একটা অ্যান্সার দিবেন। সেখানে ভুলটা হলে আমি আবার ধরাই দিব। এবং এগুলো এই ফ্রি ক্লাসের ভিতরেও পাবেন অনেক কিছু। তো এইভাবে যদি করাতে থাকে, আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং দেখেন, আবারও বলছি, ফার্স্টে বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, পুরো ইংরেজি ভাষাটা ধারাবাহিকভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আজকে কোনটা শিখতেছে, আগামীকাল কোনটা শিখবো, এইটা আপনি বুঝতে পারবেন। আজকের টপিকের সাথে আগামীকালকে টপিকের সম্পর্ক কি, এইটা আপনি বুঝতে পারবেন। এবং এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, আপনার এই বিজি লাইফের মানুষের জন্যই মূলত এই কোর্সটা। তো বাড়িতে বসে বাড়তি পরিশ্রম করতে হবে না, যা কিছু শেখাবো, যা কিছু প্র্যাকটিস করাবো, সবই লাইভ ক্লাস। এবং এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটি সহ রেকর্ড, পিডিএফ সবই আপনারা পাবেন। আমার লেখা এই বইটা আছে, এটাও আমি পাঠিয়ে দিব। কোর্স ফি হচ্ছে 2000 টাকা। যারা করতে চান, যারা পারেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। যারা পারে না, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এখানে বিকাশ, নগদ বা রকেট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। আর যারা রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল নেবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। এই দুটো আমার মেইন পার্সোনাল নাম্বার। আগামীকাল সেম টাইমে সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস আছে, সেখানে জয়েন করবেন আপনারা। আর যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। যারা পেইড কোর্সে আসবেন, আপনাদের আমার লেখা এই যে বইটা, এই বইটাও আমি প্রোভাইড করব। এটা আপনার কাছে রাখবেন এবং রেগুলারিটি মেনটেন করে লাইভ ক্লাসটা করবেন। আই হোপ উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। একটা কথা বারবার বলি, যদি আপনার মনে হয় যে আমি ইংরেজিটা মনে প্রাণে শিখতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, দ্রুত ডেভেলপ করতে চাই, ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, তারা এটা করতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, খুব কম সময়ের ভিতরে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি।
এছাড়াও আমি প্রত্যেককে একটা আইডি কার্ড দিব, অর্থাৎ আপনার একটা আইডেন্টিটি থাকবে, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে, ইন কেস যদি কোনো প্রবলেম হয় এটা শো করলে যে কোনো ব্যাচে আপনি আবার অ্যাড হতে পারবেন। একদম প্রফেশনাল ওইতে, একটা অফলাইনের কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্ট আমি কিন্তু ওয়ান টু ওয়ান সেশন নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করলো। পার্সোনাল কিছু সেশন থাকে, এই পার্সোনাল যে সেশনগুলো থাকে, যে প্রেজেন্টেশনগুলো থাকে, এটাও আপনারা এই জায়গাটা থেকে দিতে পারবেন। যেমন দেখেন, এই যে ওয়ান টু ওয়ান যে Books সেশনগুলো আছে, are Yes, sir. স্পিকিং So, টেস্ট, এইটা these things আপনারাও করতে are পারবেন so এই জায়গাটা important থেকে। তো for যদি মনে করেন everyone. যারা করতে চান, আর এই যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারা এটা করতে থাকেন, এখান থেকেও আপনি অনেক ডেভেলপমেন্ট পাবেন। আর পেইড কোর্সে ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাবেন। যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন, ভর্তি হতে চেয়েছিলেন বাট হতে পারেননি, আমি জানিয়ে রাখলাম 9 তারিখ, এই মাসের, এই ডিসেম্বরের 9 তারিখ থেকেই একদম নতুন একটা ব্যাচ শুরু হবে। আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন দ্রুত। এটা হচ্ছে মেইন কথা। যেহেতু সিট খুব কম, তো যাতে দ্রুত five five to প্রথম ten. থেকেই আপনারা শিখতে Many পারেন, many 9 তারিখ boys থেকে ভর্তি হলে সেভাবেই playing আপনারা করবেন। আমি নাম্বার দিয়ে দিলাম, আবারও বলছি, 01997356957, আরেকটা হচ্ছে 01938689196। এই দুটা পার্সোনাল নাম্বার, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিটটা জানালে পেইড কোর্সের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে নিব, 9 তারিখ থেকে ক্লাস করতে পারবেন। আর তার আগে ধারাবাহিকভাবে এই ফ্রি ক্লাসগুলো থাকবে, আপনারা এটা করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।